আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো ভাইয়াপুরা, আমাদের এই অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা আমরা অধ্যায় শুরু করছিলাম। সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে তোমার হচ্ছে কি পরিপাক এবং শোষণ। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় হচ্ছে কি পরিপাক এবং শোষণ। এই পরিপাক এবং শোষণ আমরা ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 আমরা সুন্দরভাবে শেষ করে দিছি। তো ভাইয়ের সঙ্গে যারা যারা সুন্দরভাবে ক্লাসটা করে নেওয়া নাই, শেষ করে নেওয়া নাই, তারা সুন্দরভাবে ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই তিনটা ক্লাস তুমি সুসম্পূর্ণ করবা। দেন এই ক্লাসে তুমি মানে হচ্ছে কি চলে আসবা এবং এই ক্লাসটা প্রপারলি ভাইয়ের সঙ্গে বইটা কভার করে নিবা। এমসিকিউর জন্য, সিকিউর জন্য, ওভারঅল কি এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ক্লাসটা হইতে যাচ্ছে। তো সুন্দরভাবে আমরা কি করব, আমরা টপিকে আমরা গমন করব এবং সুন্দরভাবে ক্লাসটা আমরা শেষ করে দেবো। তো আমরা কথা না বলে আমরা কি চলে আসি আজকে পরিপাক এবং শোষণে ক্লাসটা আমরা 4 যতটুকু সম্ভব ততটুকু ভাইয়া কভার করে দেবে। তোমার মূল পয়েন্টটা হচ্ছে তোমার সুন্দরভাবে বইটা দাগায় নেওয়া এবং ক্লাসটা মনোযোগ সহকারে করা। তো আমরা টপিকে চলে আসি। আমরা আজকে মানে তোমার হচ্ছে কি মানে মানব শরীরতত্ত্ব, পরিপাক এবং শোষণ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো এই শোষণ সম্পর্কে তোমার হচ্ছে কি মানে যকৃৎ সম্পর্কে আলোচনা করছিলাম, পাকস্থলী, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা তোমার হচ্ছে কি পরিপাক গ্রন্থি, তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। তো এতটুকুই আমরা সুন্দরভাবে তোমার হচ্ছে কি মানে এই ক্লাসটা আমরা সুন্দরভাবে করে নেব। এবং আজকে আমরা পাকস্থলী বা আমরা পুরো পার্টটা আমরা শেষ করে দিছি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস এবং ক্লাস 3-তে। অগ্নাশয় পার্টটা আমরা তোমার হচ্ছে ক্লাস 3-তে শেষ করে দিছি। এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি কি গ্যাস্ট্রিক গ্রন্থি, অর্থাৎ কি পরিপাক গ্রন্থির একটা অন্যতম পার্ট হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তো এই গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে আমরা সুন্দরভাবে আমরা ভাইয়ের সঙ্গে বইটা দেখাই নেব এবং কভার করে নেব। তো গ্যাস্ট্রিক গ্রন্থি তোমার শুরু করি ফার্স্ট। আমরা ক্লাসটা শুরু করে দিই যে পাকস্থলীর একটি থলি সাদৃশ্য অঙ্গ এবং এর প্রাচীর, পেশি এবং মিউকোসা তোমার থেকে দিয়ে গঠিত। তাহলে আমরা পড়ছিলাম, আমরা যখন পাকস্থলী আমরা ব্যবহারিক পার্টটা পড়বো, ওখানে তোমার থেকে কি মানে পাকস্থলী তোমার থেকে 5টা থেকে 6টা তোমার কি দেওয়া আছে, স্তর দেওয়া আছে। তো এই স্তর মিউকোসা, সাবমিউকোসা, তারপর সাবমিউকুলারিস মিউকোসা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এতটুকু তুমি জানতে পারো যে তোমার পাকস্থলীতে বিভিন্ন স্তর রয়েছে। শেষ, এখান থেকে এতটুকু কভার করলে হয়ে যাবে যে তোমার যার একটা পার্ট নাম হচ্ছে মিউকোসা। এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। তারপর নেক্সট পয়েন্ট আমরা চলে আসি। নেক্সট পয়েন্ট এখানে কি বলছে দেখো, এখানে বলছে মিউকোসা স্তরটি সরল স্তম্ভকার এপিথেলিয়ামে আবৃত। তাহলে তোমার এভাবে এখান এখান থেকে এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে মিউকোসা স্তরটি কিসে আবৃত থাকতে পারে। মিউকোসা স্তরটি তোমার কি সরল, তোমার কি সরল তোমার স্তম্ভকার এপিথেলিয়ামে আবৃত থাকতে পারে, যাকে বলা হয় কলামনার এপিথেলিয়াম বলা হয়। তাহলে এখান থেকে এই পার্টটা থেকে আমরা এতটুকু মুখস্থ করব যে তোমার স্তম্ভকার এপিথেলিয়ামে আবৃত মিউকোসা স্তরটি। শেষ। তারপর এখানে আমরা চলে আসি, তোমার নেক্সট পয়েন্টে চলে আসি। এখানে বলছে আবৃত বা যা প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট সম্পূর্ণ হতে পারে। তাহলে যে কোশ্চেন যদি এমসিকিউতে কখনো যদি তোমার মেন তোমার এমসিকিউ যদি কোশ্চেন যদি চলে আসতে পারে, তাহলে এভাবে কোশ্চেন দিয়ে তোমাকে দিয়ে দিবে যে পাকস্থলীতে মধ্যে অন্তর্ভুক্ত একটা স্তর আছে, সেই স্তরটা আছে মিউকোসা। সেই মিউকোসা তোমার কি মানে কত মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকতে পারে, অর্থাৎ 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকতে পারে, যেটা হিউজ পরিমাণে একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না? একদম ইম্পর্টেন্ট তোমার কি এমসিকিউর জন্য চলে আসতে পারে। তারপর আমরা চলে আসি যে গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করতে পারে। তাহলে গ্যাস্ট্রিক পিট অবশ্যই গ্যাস্ট্রিক গ্রন্থিটাকে অবশ্যই ধারণ করতে পারবে। তারপর এখানে বলছে গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি, এতে 4 ধরনের কোষ নিয়ে গঠিত। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি ক ধরনের কোষ নিয়ে গঠিত হতে পারে? 4 ধরনের কোষ নিয়ে গঠিত হতে পারে। তাহলে এখান থেকে এমসিকিউতে বা অথবা সিকিউতে বা শর্ট কোশ্চেন এইভাবে চলে আসবে যে গ্যাস্ট্রিক গ্রন্থি কয় প্রকার হতে পারে, হ্যাঁ, অথবা তোমার থেকে এইভাবে চলে আসবে যে গ্যাস্ট্রিক গ্রন্থি 4 প্রকার, সেই 4 প্রকার তোমার নামগুলো উল্লেখ করো। তো আমরা নেক্সট পয়েন্ট আমরা পড়বো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা বইটা দেখাই নেব এবং সুন্দরভাবে পড়ে নেব। তারপর এখানে কি বলছে দেখো যে আমরা পড়বো আমরা নেক্সট টপিকে পড়বো যে তোমার কি মানে 4 ধরনের সেগুলো কোনগুলো হতে পারে। প্রত্যেক ধরনের কোষ ক্ষরণ পৃথক হতে পারে অবশ্যই, যেমন অক্সিনটিক কোষে আলাদা, মিউকাস কোষে আলাদা, আর্জেন্টিফিন কোষে আলাদা এবং জাইমোজেনিক কোষে আলাদা। তো আমরা পড়ে নেব অল্প একটু আগে, আমরা এই পার্টটা শেষ করে দিই। অর্থাৎ এখানে বলছে সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির রসকে গ্যাস্ট্রিক জুস বলা হয়। এক ধরনের পূর্ণবয়স্ক তোমার থেকে একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস গ্রহণ করতে পারে। তাহলে এই কোশ্চেনটা তোমার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 19 থেকে তোমার থেকে 20 চলে আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 সালে আসছিল। এখান থেকে এতটুকু আমরা বলবো যে একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে দিনে প্রায় কত লিটার গ্যাস্ট্রিক জুস গ্রহণ করতে পারে। ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট তোমার কি, অর্থাৎ তোমার কি 2 লিটার গ্যাস্ট্রিক জুস গ্রহণ করতে পারে, এটা হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তো এই পয়েন্ট আমরা সুন্দরভাবে কি করবো, সুন্দরভাবে আমরা দাগাই নেবো ভাইয়ের সঙ্গে কি করবো, সুন্দরভাবে দেখা নেব যে একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে 2 লিটার গ্যাস্ট্রিক জুস গ্রহণ করতে পারে। এটা ওভারঅল তোমার
মেইন পরীক্ষা চলে আসছিল বিধায় আমি বারবার রিপিট করতেছি। যে গ্যাস্ট্রিক গ্রন্থি কোষগুলোর নাম এবং কাজ নিম্নরূপ দেওয়া হলো। তাহলে এখান থেকে আমরা এতটুকুই পড়লাম, অর্থাৎ এই পার্টটা থেকে এতটুকুই পড়লাম যে পাকস্থলীর একটি তোমার থেকে থলি সাদৃশ্য অঙ্গ, হ্যাঁ, এর প্রাচীরে মিউকাস স্তর নিয়ে গঠিত হতে পারে এবং সেই মিউকাস স্তরটা তোমার থেকে কলামনার এপিথেলিয়ামে আবৃত হতে পারে এবং সেখানে তোমার থেকে 3.7 তোমার থেকে মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকতে পারে এবং এই গ্যাস্ট্রিক পিটগুলো তোমার থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি খনন করতে পারে। শেষ অর্থাৎ তোমার থেকে আবার চলে আসলাম যে গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের তোমার কি নলাকার গ্রন্থি এবং 4 ধরনের কোষ নিয়ে গঠিত হতে পারে। সেই 4 ধরনের কোষগুলো আমরা সুন্দরভাবে পড়ে নেব। তারপর এখান থেকে এতটুকু পড়ে নেওয়া যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দিনে প্রায় 2 লিটার তোমার গ্যাস্ট্রিক জুস খনন করতে পারে। এটা তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল, অর্থাৎ এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা কি ওই যে তোমার 4 ধরনের কোষের সম্পর্কে আলোচনা করবো। এটাও এই টপিকটা তোমার কি এমসিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট। একদম তোমার কি যদি আমি বলি যে 100 স্টার ইম্পর্টেন্ট, 100 স্টার ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য, একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে মুখস্থ করবো ভাইয়ের সঙ্গে যে অক্সেন্টিক কোষ চলে আসলাম যে এগুলো প্যারাইটাল কোষ নামে পরিচিত। তাহলে তো এখান থেকে কোশ্চেন একটা আসতে পারে যে তোমার প্যারাইটাল কোষ তোমার কি নামে পরিচিত, অক্সেন্টিক কোষ নামে পরিচিত। এটা হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। ইনফেডেশন তোমার কি দিয়ে দিলাম, এটাই তোমার চলে আসছে, তোমার চলে আসবে তোমার মেইন পরীক্ষায় বা তোমার ভর্তি পরীক্ষায় যে তোমার অক্সেন্টিক কোষ কি নামে পরিচিত হতে পারে। অক্সেন্টিক কোষ তোমার কি প্যারাইটাল কোষ নামে পরিচিত হতে পারে। এখান থেকে আমরা এতটুকু ভাইয়াপুরা কি করবো, এতটুকু আমরা সুন্দরভাবে আমরা দাগাই নিব এবং মুখস্থ করে নিব। এই তোমার কি এই তোমার এই পরিচিত এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপাদন হয় যা ভিটামিন B12 শোষণে সাহায্য করে থাকে। তাহলে এই যে আমরা যে তোমার কি মানে ম্যাক্সিমাম পড়ি যে তোমার পাকস্থলীতে কোন অ্যাসিড থাকতে পারে, পাকস্থলীতে তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারে যার সংকেত হচ্ছে কি CHCl, যার তোমার আণবিক ভর হচ্ছে 36.5, ঠিক আছে না, যার আণবিক সংকেত কত ভাইয়াপুরা 36.5 হতে পারে। তাহলে এখান থেকে আমরা এই পয়েন্টটা এতটুকু মুখস্থ করব যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার কি প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হতে পারে। প্যারাইটাল কোষের আরেকটা নাম হচ্ছে কি অক্সেন্টিক কোষ। এখান থেকে আমরা এতটুকু পড়বো এবং তোমার কি এখানে ভিটামিন B12 অর্থাৎ ছায়াকণুবলামিন খনন করতে পারে। তাহলে এই পুরো পার্টটা আমরা কি করবো সুন্দরভাবে মুখস্থ করে নেব যে অক্সেন্টিক কোষের একটা নাম হচ্ছে প্যারাইটাল কোষ। সেই প্যারাইটাল কোষ থেকে তোমার কি তোমার তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপাদন হয় যা ভিটামিন B12 এর সাহায্য করে থাকে। পুরো পার্টটাই ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট আমরা চলে যাই যে মিউকাস কোষ, অর্থাৎ মিউকাস কোষ এসব পিচ্ছির ক্ষারীয় মিউকাস উৎপাদন করে থাকে। তাহলে মিউকাস উৎপাদন করে থাকে কোন কোষ, মিউকাস কোষ, সিম্পল। তারপর বলছে 3 নম্বর পয়েন্টে বলছে যে আর্জেন্টিফিন কোষ অর্থাৎ দানাদার এসব কোষ সেরোটোনিন নিঃসৃত করে এবং পাকস্থলী প্রাচীরে অবস্থিত বলায়কার পেশিগুলো ছন্দময় সংকোচন প্রবাহ পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এখান থেকে দুইটা পয়েন্ট মনে রাখবা যে তোমার থেকে সেরোটোনিন নিঃসৃত করে কোনটা, আর্জেন্টাফিন কোষ এবং সেখানে তোমার পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করতে পারে তোমার কি আর্জেন্টাফিন তোমার কি কোষ হতে পারে বা সেল হতে পারে। তাহলে এখান থেকে এই দুইটা পয়েন্ট মুখস্থ করলে হয়ে যাবে। এখান থেকে এতটুকু পড়বা যে মিউকাস, এখান থেকে এতটুকু দেখা নিবা এবং সেরোটোনিন এবং তোমার কি পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করতে পারে তোমার কি আর্জেন্টাফিন কোষ হতে পারে। এই হেডলাইনগুলো তোমার অবশ্যই মুখস্থ করতে হবে যে মাঝে মাঝে তোমার এমসিকিউতে চলে আসবে যে তোমার কি গ্যাস্ট্রিক যে গ্রন্থি রয়েছে সেই গ্যাস্ট্রিক গ্রন্থিতে অন্তর্ভুক্ত 4 ধরনের কোষ নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি নয়, অর্থাৎ ট্রু ফলসের জন্য এবং এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর চলে আসি যে লাস্ট পয়েন্টে আমরা চলে আসি যে জাইমোজেনিক কোষ, অর্থাৎ যাকে বলা হয় জাইমোজেনিক কোষ বলা হয়, হ্যাঁ, একে আবার কি বলা হয় চিপ কোষ নামে রাখা হয়। তাহলে যদি কোশ্চেন যদি তোমার এমসিকিউতে আসে যে চিপ কোষের আরেকটা নাম কি জাইমোজেনিক কোষ, অথবা এভাবে কোশ্চেন আসতে পারে যে জাইমোজেনিক কোষের আরেকটা নাম কি চিপ কোষ, অর্থাৎ এই কোষ থেকে পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ উৎপাদন হয়। তাহলে কি কি উৎপাদন হতে পারে পড়ি আমরা দেখাই নিই যে এখান থেকে তোমার কি এখান থেকে তোমার পেপসিনোজেন, তাহলে কি একটা পয়েন্ট পাইলাম যে এখান থেকে তোমার পেপসিনোজেন উৎপাদন হতে পারে এবং গ্যাস্ট্রিক লাইপেজ উৎপাদন হতে পারে। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেব, হোক সেটা তোমার কি শর্ট কোশ্চেনের জন্য, হোক সেটা তোমার কি এমসিকিউর জন্য এবং ট্রু ফলসের জন্য, ঠিক আছে না, অর্থাৎ ট্রু ফলসের জন্য এগুলো বেশি বেশি করে আসে যে তোমার বলবে যে নিচের কোনটি আর তোমার চিপ কোষ এর অপর নাম জাইমোজেনিক কোষ, বা নিচের কোনটি তোমার প্যারাইটাল কোষের অপর নাম যা অক্সেন্টিক কোষ হতে পারে। তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হতে পারে কোন তোমার কি কোষ থেকে বা কোন গ্রন্থি থেকে, এভাবে কোশ্চেন আসতে পারে। তারপর মিউকাস, তারপর সেরোটোনিন এবং পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে থাকে কোনটা, আর্জেন্টাফিন কোষ হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব। এটা তোমার ওভারঅল তোমার এমসিকিউর জন্য অনেক হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে এই পার্টটা সুন্দরভাবে রিভিশন দিবা এবং বারবার পড়বা, ঠিক আছে। তো আমরা এই পার্টটা আমরা শেষ করে দিলাম। এখন নেক্সট পার্টে আমরা কি চলে যাবো। নেক্সট পার্টে কি বলছে, আরও দেওয়া আছে যে গ্যাস্ট্রিক কোষ দেওয়া আছে। তো গ্যাস্ট্রিক কোষটা এমনিতে আমরা কি করব আন্ডারলাইন করে নেব, একে জি কোষ বলা হয়। তাহলে জি কোষের অপর নাম কি বলা হয়, গ্যাস্ট্রিক কোষ বলা হয়। এটা এমসিকিউর জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে তোমাদের লিখিয়ে দিলাম। তো এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে গ্যাস্ট্রিক কোষের আরেকটা নাম কি জি কোষ। এগুলো গ্যাস্ট্রিন নামক তোমার থেকে হরমোন খনন করে যা গ্যাস্ট্রিক গ্রন্থিকে এনজাইম এবং হাইড্রোক্লোরিক ক্ষরণের উদ্দীপ্ত করে। জাস্ট এখান থেকে জাস্ট এই পয়েন্টটা মুখস্থ করলে হয়ে যাবে যে গ্যাস্ট্রিক কোষ থেকে তোমার কি গ্যাস্ট্রিক কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হয় এবং এটা জি কোষ নামে পরিচিত।
তারপর 6 নম্বর পয়েন্টে চলে আসি যে তোমার তোমার কি এন্টারোক্রোমাফিন। এই তোমার সেখান থেকে এতটুকুই পড়বা যে তোমার এসব কোষে হিস্টামিন নিঃসরণ করে থাকে। তাহলে হিস্টামিন নিঃসরণ করে কোন কোষ থেকে? হিস্টামিন নিঃসরণ করে থাকে তোমার ক্রোমাফিন কোষ থেকে তোমার কি হিস্টামিন নিঃসরণ করতে পারে। তাহলে এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ। তাহলে আমরা আরেকবার তোমার হেডলাইনগুলো মুখস্থ করবো। হেডলাইনগুলো কি দেওয়া আছে? যে তোমার গ্যাস্ট্রিক তোমার কোষ হচ্ছে তোমার 4 প্রকার। একটা হচ্ছে কি অক্সেন্টিক কোষ, একটা হচ্ছে মিউকাস কোষ, একটা হচ্ছে কি আর্জেন্টিফিন কোষ এবং জাইমোজেনিক কোষ। আর একটা কি দেওয়া আছে এবং তোমার নতুন বইয়ে নতুন তোমার অ্যাড করছে দুইটা, একটা হচ্ছে গ্যাস্ট্রিক কোষ আর একটা হচ্ছে কি এন্টারোক্রোমাফিন কোষ হতে পারে। তো এই নিউ এডিশন বই থেকে তোমরা যাদের 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 তোমার পুরাতন বই ঠিক আছে ওভারঅল, তারা সুন্দরভাবে নিউ এডিশন বই থেকে জাস্ট খালি তুমি বই ইনফরমেশনটা জাস্ট তোমার বইয়ে তুমি যে বইয়ে হোক না কেন, গাজী আজমত সালে বইয়ে যে সালে হোক না কেন, তুমি সুন্দরভাবে এই দুটো পয়েন্ট তুমি খাতায় লিখবা, না হয় তুমি খাতার পেজ যে কোনো একটা লিখে বইয়ে তো সুন্দরভাবে আটা লাগিয়ে দিবা, ঠিক আছে। তো অথবা তুমি বই একদম সরাসরি লিখতে পারো। আর এখান থেকে তোমার মূল পয়েন্টটা হচ্ছে যে তোমার হচ্ছে কি মানে তোমার এই যে অক্সেন্টিক কোষ থেকে তোমার কোন তোমার অ্যাসিড নিঃসৃত হয়, এর অপর নামটা কি, এখান থেকে মনে রাখবা। আর মিউকাস কোষ, আর্জেন্টিফিন কোষ এবং তোমার জাইমোজেনিক কোষ কাজটা কি এবং অপর নামটা কি এবং একে কী নামে ডাকা হয়, এতটুকু পড়লে হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে গ্যাস্ট্রিক জুসের উপাদান। গ্যাস্ট্রিক জুসের উপাদান অল্প একটু পড়তে হবে, যে পানির পরিমাণ থাকতে পারে কত পার্সেন্ট? 99 তোমার হচ্ছে কি 45% থাকতে পারে। তো 9 অর্থাৎ 99 পয়েন্ট তোমার হচ্ছে কি 45% থাকতে পারে। তাহলে এইটা একদম তোমার হচ্ছে কি একদম এটা এমসিকিউর জন্য হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কি ফর এমসিকিউ, ঠিক আছে। তো এমসিকিউর জন্য আমরা এতটুকু পড়ে নেব যে গ্যাস্ট্রিক জুসের উপাদান হিসেবে পানির পরিমাণ থাকতে পারে 99.45% অর্থাৎ 99.45% থাকতে পারে। এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো, বাকিগুলো তোমার সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। বাকিগুলো থেকে আমরা এতটুকু সম্পর্কে জানবো যেখানে তোমার কি পানি থাকতে পারে এবং তার সাথে জৈব পদার্থ থাকতে পারে এবং অজৈব পদার্থ থাকতে পারে। জৈব পদার্থের পরিমাণ হচ্ছে তোমার কি 0.15% এবং তোমার জৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.40% এবং অজৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.15%। তাহলে এখান থেকে এতটুকু বুঝতে করলে হয়ে যাবে। আর বাকিগুলো আমরা কি করবো? বাকিগুলো সুন্দরভাবে আমরা নিজ দায়িত্বে আমরা রিডিং দিয়ে দেবো। এখান থেকে এতটুকু মনে রাখবা যে পানির পরিমাণ তোমার কি 99.45% থাকতে পারে এবং সেখানে জৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.40% এবং অজৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.15% এবং বাকিগুলো আমরা কি দেবো? জাস্ট রিডিং দিয়ে দিলেই হয়ে যাবে। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, পটাশিয়াম ক্লোরাইড থাকতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট থাকতে পারে, জাস্ট গো ফর রিডিং। তারপর চলে আসো যে জৈব পদার্থের পরিমাণ তোমার কত পার্সেন্ট থাকতে পারে? 0.40% থাকতে পারে। সেখানে তোমার মিউসিন থাকতে পারে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকতে পারে এবং এনজাইম থাকতে পারে, জাস্ট গো ফর রিডিং। রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর এই পার্টটা থেকে আমরা জাস্ট এতটুকুই পড়বো, এমসিকিউর জন্য জাস্ট এতটুকু পড়লেই হয়ে যাবে। তারপর চলে আসো যে গ্যাস্ট্রিক জুসের কাজে চলে আসো। গ্যাস্ট্রিক জুস তোমার কাজটা কি? অর্থাৎ গ্যাস্ট্রিক জুস তোমার হাইড্রোক্লোরিক পাকস্থলীতে অম্লীয় পরিবেশে সৃষ্টি করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং তোমার কি নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করতে পারে। জাস্ট 1 নম্বর পয়েন্ট আমরা রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে নিউ এডিশন যদি দিয়ে দিচ্ছি, ঠিক আছে না, পিএসটা আমরা মুখস্থ করবো না, আমরা সুন্দরভাবে তোমার যখন আমি তোমার পার্সোনাল ব্যাসে অর্থাৎ যারা পার্সোনাল ব্যাসে চলে আসো তারা সুন্দরভাবে ওখান থেকে পার্সোনাল ব্যাসে আমাদের তোমার সুন্দরভাবে নোট আমি প্রোভাইড করে দেবো। তো এই নোটটা থেকে তোমার অতটুকু পড়লে হয়ে যাবে। এখান থেকে আমরা যেহেতু নিউ অ্যাড করছে সেহেতু নতুন বইয়ে জাস্ট খালি পড়লে হয়ে যাবে, ঠিক আছে না। তারপর চলে আসো যেখানে 2 নম্বর পয়েন্টে চলে আসো। এখানে বলছে গ্যাস্ট্রিক জুস অবস্থিত পেপসিন এনজাইম হাইড্রোক্লোরিক এর সাথে মিশে প্রোটিনকে তোমার কি পেপটোনে পরিণত করে। রিডিং দিবা, জাস্ট রিডিং, ঠিক আছে না। তারপর এখানে কি বলছে দেখো, 3 নম্বর পয়েন্টে বলছে যে তোমার কি গ্যাস্ট্রিক জুস পাকস্থলীর প্রাচীর সুরক্ষা করে, ভালো কথা, রিডিং দিয়ে দেবো। অর্থাৎ কিছু বিষাক্ত বস্তু, ভারী বস্তু এবং অ্যালকালয়েড বস্তু ইত্যাদি গ্যাস্ট্রিক জুসের সাথে দেহ থেকে বহিষ্কৃত করে থাকে, অর্থাৎ বহিষ্কৃত করে, অর্থাৎ রিডিং দিলেই হয়ে যাবে। এর কালা আমরা মুখস্থ করবো না, না আসবে তোমার ইংলিশের ক্ষেত্রে, না আসবে তোমার মেইন পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপর 5 নম্বর পয়েন্টে চলে আসো যে গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12। ভিটামিন B12 এর একটা নাম হচ্ছে কি সায়াকোনোবালামিন, অর্থাৎ জন্য অত্যাবশ্যক। এটা নিউট্রিশন দিয়ে দেওয়া আসলো, সেহেতু আমরা কিছুই পড়বো না, জাস্ট রিডিং পড়বো। তো এই পার্টটা থেকে ওভারঅল আমরা এতটুকু আমরা তোমার থেকে জানলাম ভাইয়ের কাছ থেকে। তো এটা সুন্দরভাবে আমরা রিডিং দিলে তোমার হয়ে যাবে, আমরা এক্সট্রাভাবে টাইম ওয়েস্ট করবো না এখান থেকে, ঠিক আছে। তারপর চলে আসো যে আন্তরিক গ্রন্থি আমরা এখন পড়বো, ঠিক আছে না। অর্থাৎ আমরা গ্যাস্ট্রিক গ্রন্থির পার্টটা আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম। এখন সুন্দরভাবে কি করবো? আন্তরিক গ্রন্থিতে চলে আসবো। যে আন্তরিক গ্রন্থির একটা নাম হচ্ছে কি ইনটেস্টিনাল গ্ল্যান্ড বলা হয়। ঠিক আন্তরিক প্রাচীরে মিউকোসা স্তরে কতগুলো এককোষী গ্রন্থি খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে থাকে। এগুলো হচ্ছে তোমার কি ব্রাশ কোষ, গবলেট কোষ, তারপর কি প্যানেট কোষ, তারপর অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইড প্রোটিন ক্ষরণ করে, অর্থাৎ তোমার কি আর্জেন্টাফিন কোষ আর সেরোটোনিন ক্ষরণ করে। এগুলো আমরা আগেই পড়ে আসলাম, ঠিক আছে না। এখান থেকে জাস্ট রিডিং দিলেই তোমার হয়ে যাবে। লিভার কুন এর গ্রন্থি এবং ব্রুনার এর গ্রন্থি তোমার কি এসব গ্রন্থি থেকে খরিত রসকে আন্তরিক বা তোমার সাক্কাস এন্টেরিকাস বলা হয়, জাস্ট গো ফর রিডিং।
রিডিং দিলে তোমার হয়ে যাবে, আর আমরা কিছু পড়বো না এখান থেকে, ঠিক আছে। তারপর চলে আসো যে এটি ক্ষার জাতীয় রস এবং পিএইচ এর মান কত হতে পারে। পিএইচ এর মানটা তোমাকে মুখস্থ করতে হবে যে 6.5 থেকে 7.5 হতে পারে। এই কষ্ট করে আমরা কি করব, সুন্দরভাবে টিটিএম এখানে লিখে দিবা যে সুন্দরভাবে আমাদের মুখস্থ করতে হবে, যেহেতু গাজী মশার নিউ এডিশনে বইয়ে তোমার এটা সুন্দরভাবে দেওয়া আছে, তো এটা আমাদের মাস্ট পড়তে হবে যে তোমার ক্ষার জাতীয় রসে তোমার সে কি আন্তরিক গ্রন্থি তোমার সে কি পিএইচ এর মান হতে পারে 6.5 থেকে 7.5, এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসো, তারপর এখানে কি বলছে, প্যাস্টে তোমার সে কি মানুষের পৌষ্টিকগ্রন্থি বিভিন্ন অংশের প্রধান কার্যকরী দেওয়া আছে, তো এটা জাস্ট খালি আমরা দেখে নেবো, তা নাইস টু লিখে দেবো, তাহলে কি এখানে এনটিকে লিখে দিলে হয়ে যাবে। এবং বাকিটা পড়াই দিচ্ছে যে ভাইয়া পড়াই দিচ্ছে, জাস্ট তোমার খাদ্য গোবর কি করে থাকে, এটা হচ্ছে খাদ্য গোবর, অর্থাৎ ছোট ছোট টুকরা পরিণত করে, জাস্ট রিডিং। তারপর গলবিল অর্থাৎ খাবারকে মুখ গহ্বর থেকে অন্ননালীতে পৌঁছে দেয়, জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে না। অর্থাৎ বিভিন্ন জৈব অণু ভাঙ্গন এবং তোমার গড়ন ঘটায়, ভিটামিন এবং আয়রন সঞ্চয় ঘটায়, তাহলে এইগুলো তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে দেখায় নাও যে বিভিন্ন জৈব অণু ভাঙ্গন এবং তোমার কি গড়ন ঘটায়, এটার পয়েন্ট দেখায় নিবা। ভিটামিন এবং তোমার কি আয়রন সঞ্চয় ঘটায় দেখায় নেবো আমরা। পুরাতন রক্তকণিকা ধ্বংস হয় দেখায় নেবো। বিষ অপসারণ করে থাকে এবং পিত্ত তোমার কি রস উৎপাদন করে থাকে, তাহলে এটা আমরা কি করবো সিকিউর জন্য, আমরা সিকিউর জন্য, ঠিক আছে, আমরা সুন্দরভাবে পড়ে নেবো। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো মাস্ট পড়তে হবে তোমার, ঠিক আছে। পিত্তথলি কি, পিত্তথলিতে তোমার কি পিত্তরস জমা থাকতে পারে, তো পিত্তরস তোমার কি তোমার উৎপাদন করে কি যকৃৎ, সেই যকৃৎ পিত্তথলি পিত্তনালীর মাধ্যমে পিত্তথলিতে জমা হয়। ক্ষুদান্ত চলে আসলাম যে ক্ষুদান্ত কি, ক্ষুদান্ত পরিপাকে সম্পূর্ণ করে মিউকাস অন্তঃপ্রাচীরকে সুরক্ষা করে, তাহলে কি কোন প্রাচীরকে সুরক্ষা করে থাকে, মিউকাস প্রাচীরকে সুরক্ষা প্রদান করে থাকে। খাদ্যরসে পরিশোষণ ঘটে এবং প্রোটিয়াস প্রোটিনের পরিপাক ঘটায়, রিডিং দিয়ে দেবো। অর্থাৎ শুক্রোজের ভাঙ্গন ঘটায়, রিডিং দিলে হয়ে যাবে। অ্যামাইলেস স্টার্চ এবং গ্লাইকোজেন ভাঙ্গন ঘটায়, রিডিং দিবা। পিত্তরস স্নেহ পরিপাকে সাহায্য করে এবং লাইপেস স্নেহ ভাঙ্গন ঘটায় এবং নিউক্লিক অ্যাসিডের পরিপাক ঘটায়। জাস্ট এই পয়েন্টগুলো তোমার কি সুন্দরভাবে তোমার রিডিং দিলেই হয়ে যাবে। আমরা এখান থেকে আমরা কিছুই পড়বো না, ঠিক আছে না। আমরা যখন তোমার সে ক্ষুদ্রান্ত ওখানে পড়ছিলাম, তখন ভাইয়া সুন্দরভাবে বিক্রি করে দেখাই দিছিল, ওখান থেকে পড়লে হয়ে যাবে। তারপর চলে আসো লালা গ্রন্থিতে চলে আসো, অর্থাৎ খাদ্য নরম এবং পিচ্ছিল করে, রিডিং দিবা। টায়ালিন এবং মল্টেস তোমার শর্করা ভাঙ্গন ঘটায়, তাহলে কোন দুইটা তোমার থেকে এনজাইম, টায়ালিন একটা আর একটা মল্টেস, এখান থেকে মনে রাখবা। অন্ননালী, তারপর চলে আসলাম যে তোমার থেকে এই যে পুরো পার্টটাকে বলা হয় অন্ননালী, এটা হচ্ছে শ্বাস, এটা তোমার থেকে এই যে তোমার এটাকে অন্ননালী বলা হয়, আর এটাকে বলা হয় শ্বাসনালী বলা হয়, ঠিক আছে না। এটা হচ্ছে তোমার কি শ্বাসনালী, তো শ্বাসনালীর মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং তোমার কি এবং তোমার অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি, এবং এই অন্ননালীর মাধ্যমে আমরা খাবার প্রবেশ করাই, যা পাকস্থলীতে জমা থাকে। অন্ননালী কি, এর মাধ্যমে খাদ্যবস্তু পাকস্থলীতে পৌঁছায়। ভালো কথা, তাহলে এমসিকিউতে যদি এভাবে কোশ্চেন আসে যে কোন নালীর মাধ্যমে পাকস্থলীতে খাদ্য প্রবেশ করে, অন্ননালীর মাধ্যমে। পাকস্থলীতে চলে আসো, যে পাকস্থলী থেকে কি পড়বো, যে খাদ্যবস্তু সাময়িকভাবে জমা রাখে, পেপসিন এনজাইম প্রোটিনের ভাঙ্গন ঘটায়, তারপর কি হাইড্রোক্লোরিক গ্যাসের নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে খাদ্যবাহিত জীবাণু ধ্বংস করে। মিউকাস পাকস্থলী প্রাচীরকে তোমাকে রক্ষা করে এবং অল্প পরিমাণ শোষণ করে। জাস্ট এই পয়েন্টগুলা তোমাকে নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে, আর কিছু পড়তে হবে না। অগ্নাশয় অগ্নাশয় থেকে আমাদের এতটুকু পড়তে হবে যে রক্তের গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণ করে কে, তার কি রক্তের গ্লুকোজের তোমার লেভেল নিয়ন্ত্রণ করে থাকে অগ্নাশয়, ঠিক আছে না। যেখানে তোমার কি তোমার ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমার কাইমের প্রশমন ঘটায়, এখানে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন প্রোটিনকে ভাঙতে সাহায্য করে থাকে, তাহলে এটা মুখস্থ করতে হবে। কার্বো অক্সি পেপটাইডেস প্রোটিন পরিপাক ঘটায়, মুখস্থ করবা। অ্যামাইলেজ স্টার্চ এবং গ্লাইকোজেনকে পরিপাক করে থাকে, তাহলে এটাও মুখস্থ করতে হবে। লাইপেস লিপিড পরিপাক করে এবং নিউক্লিক অ্যাসিডে পরিপাক ঘটায়। জাস্ট এই পয়েন্টগুলো সুন্দরভাবে কি করবা, মুখস্থ করবা, ঠিক আছে না। নিজ দায়িত্বে আমরা টিটিএম লিখে দেবো এবং সুন্দরভাবে মুখস্থ করবো। বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো অনেক ইম্পর্টেন্ট। তুমি হয়তো বোধহয় চিন্তা করতেছো যে ভাইয়া এগুলো তো চিত্র থেকে আমরা কি পড়বো, জাস্ট দেখলেই তো হয়ে যায়, কিন্তু না, এখান থেকেও তোমার গল্প একটু মাস্ট বি পড়তে হবে, ঠিক আছে। তারপর বৃহদণ্ডে চলে আসলাম, যে বৃহদণ্ড থেকে এতটুকুই পড়বো যে পানি, আয়রন, ভিটামিন শোষণ করে থাকে, তাহলে পানি, আয়রন এবং ভিটামিন শোষণ করে কোনটা, বৃহদণ্ডটা শোষণ করে থাকে। এমসিকিউর জন্য তোমার মাস্ট পড়তে হবে, ঠিক আছে না। অর্থাৎ এমসিকিউর জন্য এই তিনটা পয়েন্ট তোমার একদম মুখস্থ করতে হবে। অর্থাৎ তোমার এখানে কি বলছে, বজ্রবস্তু জমা রাখা থেকে না পড়লেও হয়ে যাবে। প্রোটিন পরিপাক, কার্বোহাইড্রেট পরিপাক, লিপিড পরিপাক এবং নিউক্লিক অ্যাসিড পরিপাক, জাস্ট এখান থেকে কিছু পড়ার দরকার নেই। তারপর আমরা চলে আসলাম কি, তোমার অ্যাপেন্ডিক্স কিসের সাথে যুক্ত থাকতে পারে, অ্যাপেন্ডিক্স, এই যে অ্যাপেন্ডিক্স এটা সিকামের সাথে যুক্ত থাকতে পারে, এখান থেকে এতটুকুই মনে রাখবা যে অ্যাপেন্ডিক্স সিকামের সাথে যুক্ত থাকতে পারে। তারপর হচ্ছে পায়ু, অর্থাৎ আমাদের এই যে পরিপাক নালী তোমার কি তার শুরু হয় মুখ থেকে, পায়ু পর্যন্ত বিস্তৃত, 8 থেকে 10 মিটার লম্বা। তো এটা মুখ থেকে শুরু হয় এবং একদম শেষ হয়ে যায় কি পায়ু থেকে, অর্থাৎ যেখান থেকে মল নিষ্কাশিত হয় সেখানে বলা হয় পায়ু। অর্থাৎ এটা হচ্ছে মলাশয় হচ্ছে কি, অর্থাৎ মল ত্যাগের অপেক্ষাকৃত কম, অর্থাৎ পায়ু একটা হচ্ছে কি শেষ বাট পরিপাক নালীর
এবং শুরুর পার্টটা হচ্ছে কি মুখ, অর্থাৎ মুখ থেকে এই যে তোমার হচ্ছে কি অর্থাৎ পরিপাক নালী শুরু হয়ে থাকে। তো আমরা সকলভাবে এটা শেষ করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা আন্তরিক রসের উপাদান থেকে এতটুকু পড়বো যে আন্তরিক রসের উপাদানের পানির পরিমাণ থাকতে পারে 98.5%। 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না, আমরা পড়ে নেবো এমসিকিউর জন্য সুন্দরভাবে। তারপর এখান থেকে এতটুকু মুক্ত করবা, সেখানে জৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.7% এবং অজৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.8%। এখান থেকে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে। বাকিটা সুন্দরভাবে আমরা কি দেবো, বাকিটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে তুমি এগুলো রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে পানির পরিমাণ থাকতে পারে 98.5% এবং সেখানে অজৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.8% এবং জৈব পদার্থের পরিমাণ থাকতে পারে 0.7%। তারপর এগুলো সুন্দরভাবে আমরা রিডিং দেবো। যেখানে তোমার কি তোমার এখানে তোমার অজৈব পদার্থের মধ্যে অন্যতম হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর তোমার কি জৈব পদার্থের মধ্যে অন্যতম হচ্ছে সক্রিয় হিসেবে কাজ করে এন্টেরোকাইনেস এনজাইম, তারপর ট্রিপসিনোজেন, তোমার পেপটাইডেস, অ্যামাইলেস এবং মল্টেস, ল্যাকটেস, সুক্রোজ, লাইপোজ হতে পারে। জাস্ট এই পয়েন্টগুলো তোমাকে সুন্দরভাবে তোমার 5-6 বার রিডিং দিয়ে দিবা, এমনিতে তোমার মনে পড়বে পরীক্ষা হলে, ঠিক আছে। তারপর চলে আসো যে আন্তরিক রসের কাজ, এটা আহামরি ইম্পর্টেন্ট না। জাস্ট আমি এখানে কি করবো, এখানে তোমার এনটিকে লিখে দেবো, নাইস টু নো, তুমি সুন্দরভাবে সময় করে রিডিং দিলেই তোমার হয়ে যাবে। তাও আমি পড়াই দিচ্ছি যে আন্তরিক রসে মিউকাস অন্তঃপ্রাচীরকে বিভিন্ন এনজাইম ক্রিয়া থেকে রক্ষা করে। এতে উপস্থিত তোমার সক্রিয় এন্টেরোকাইনেস নিষ্ক্রিয় ট্রিপসিনকে তোমার হচ্ছে কি ট্রিপসিনোজেনে পরিণত করে। ভালো কথা, এই রসের সুক্রোজ এবং ল্যাকটোজ এনজাইম যথাক্রমে সুক্রোজ এবং ল্যাকটোজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে। রিডিং দিব। 4 নম্বর পয়েন্টটা কি বলছে ভাইয়াপুরা, এতে অবস্থিত পেপটাইডেস এনজাইম তোমার হচ্ছে কি পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করেন। জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। তারপর এনজাইম এবং পিত্তরসের মধ্যে আমরা সুন্দরভাবে পড়বো, আমরা পার্থক্য সুন্দরভাবে কি করব, ভাইয়ের সঙ্গে পড়ে নেবো, ঠিক আছে না। অর্থাৎ আমি বলছিলাম অর্থাৎ যে কোনো তোমার বক্স অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। সিকিউর জন্য তো একদম মাস্ট পড়তে হবে, আর এমসিকিউর জন্য তোমার এখানে ধরে ধরে মাস্ট পড়তে হবে, ঠিক আছে না। এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না। অর্থাৎ যে কোনো তোমার বক্স একদম 10 স্টার ইম্পর্টেন্ট। তো মনোযোগ সহকারে সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নাও যে এনজাইমে চলে আসলাম। যে এনজাইম নালীযুক্ত গ্রন্থি নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থ, ঠিক আছে না, কি যুক্ত, নালীযুক্ত। আর পিত্তরস যকৃৎ নিঃসৃত তোমার কি মিশ্র তরল পদার্থ। ভালো কথা। 2 নম্বর পয়েন্টে চলে আসা হচ্ছে এনজাইম পানি এবং প্রোটিন তোমার কি জাতীয় জৈব পদার্থ থাকতে পারে। আর এখানে কি পিত্তরসে পানি কি থাকতে পারে, জৈব থাকতে পারে এবং অজৈব পদার্থ থাকতে পারে। আর এনজাইম শুধু জৈব পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, আর পিত্তরস শুধু তোমার কি শুধুমাত্র কি জৈব এবং অজৈব পদার্থের ক্ষেত্রে কি হতে পারে, প্রযোজ্য হতে পারে, ঠিক আছে। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে এনজাইম গ্রন্থি থেকে তাৎক্ষণিক উৎপাদন হয় এবং কোথাও সঞ্চিত হয় না। আর পিত্তরস যকৃৎ থেকে উৎপাদন হয় এবং পিত্তথলিতে কি থাকতে পারে, জমা থাকতে পারে। অবশ্যই পিত্তরস যকৃৎ থেকে উৎপাদন হবে এবং সেই রসটা তোমার কি পিত্তথলিতে জমা থাকবে। 4 নম্বর পয়েন্টে চলে আসলাম যে এনজাইম সমগ্র কার্যক্ষেত্র দেহের বিভিন্ন অঙ্গ হতে পারে। আর পিত্তরসের কার্যক্ষেত্র কেবলমাত্র পরিপাক নালীতে সীমাবদ্ধ। জাস্ট এখান থেকে এই পয়েন্টটা সুন্দরভাবে দেখাই নিবা যে এটা পরিপাক নালীতে সীমাবদ্ধ, এটা তোমার কি তোমার বিভিন্ন অঙ্গে কার্যক্রম থাকতে পারে। অর্থাৎ এনজাইম রাসায়নিক বিক্রিয়াকে গতিকে কি করে থাকে, ত্বরান্বিত করে। আর তোমার কি পিত্তরস ক্ষারীয় পরিপাকের ক্ষারীয় মাধ্যমকে কি করে, তৈরি করে থাকে। এনজাইম কার্য শেষে অপরিত থাকে। আর তোমার কি পিত্তরস তোমার কি কাজ শেষে বজ্র হিসাবে দেহ থেকে নিষ্কাশিত হতে পারে। তাহলে এই পয়েন্টগুলো আমরা কি করব, এই পয়েন্টগুলো সুন্দরভাবে তুমি যদি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখায় নাও তাহলে তোমার অনেক উপকার আসবে এবং সুন্দরভাবে কি করবা, এগুলোই তোমার শর্ট কোশ্চেনে আসতে পারে এমসিকিউতে। তারপর তোমার সিকিউতে ক খ ক জন্য আসতে পারে। তো এই পয়েন্টগুলো সুন্দরভাবে তুমি একবার তুমি রিভিশন দিবা এবং তোমার বারবার মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে। একবার মুখস্থ করবা, বারবার রিভিশন দিলে হয়ে যাবে। ওভারঅল তুমি পড়লা, ভালোভাবে পড়লা। দিন শেষে যদি তুমি রিভিশন না দাও তাহলে তোমার কি পড়া মুখস্থ হবে না এবং পড়া মনেও থাকবে না। আর তোমার টাইমও একদম কি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। তো সুন্দরভাবে আমরা অল্প একটু পড়বো কিন্তু রিভিশন দেবো অনেক কিছু, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু আমরা কি করব, নিজ দায়িত্বে আমরা পড়ে নেব। তারপর আমরা এই পার্টটা শেষ করে দিলাম। অর্থাৎ কোন পার্টটা শেষ করে দিলাম, এই যে পরিপাক নালী একদম হিউজ পরিমাণে একটা ইম্পর্টেন্ট একটা টপিক আমরা শেষ করে দিলাম। যে তোমার পরিপাক তোমার সে পরিপাক এই যে তোমার তন্ত্রটা আছে, ঠিক আছে। তো এই পরিপাক তন্ত্রকে তোমার দুই ভাগে ভাগ করা যায়। একটা তোমার কি পরিপাক নালী, একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। তো এই পরিপাক নালী তোমার হচ্ছে কি তোমার 5 থেকে 10 সেন্টিমিটার বা তোমার 5 থেকে 8 থেকে 10 মিটার লম্বা এবং হচ্ছে তোমার পৌষ্টিক গ্রন্থি তোমার 5 প্রকার হতে পারে। একটা তোমার কি মানে 5 প্রকার হতে পারে, ঠিক আছে। তো এই 5 প্রকার হচ্ছে তোমার লালা গ্রন্থি, যকৃৎ, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি আর অগ্নাশয় দেওয়া আছে। তো এই যে আমরা 5 প্রকার গ্রন্থি অর্থাৎ এই পরিপাক নালীটা আমরা তোমার শেষ করে দিলাম। যে তোমার পরিপাক নালী তোমার মুখ থেকে শুরু হয়। তো এই মুখ থেকে শুরু হতে পারে এবং শেষ হতে পারে।
তো ভাইয়াপুরা আমরা আমরা চলে আসি, আমরা টপিক এখন চলে আসি। টপিক থেকে এখান থেকে আমরা এতটুকু মুস্ত করবো, অর্থাৎ ভাইয়া যতটুকু তোমাদের বক্স দেখাই দিল সুন্দরভাবে অতটুকু মুস্ত করবা। আর আমরা তোমার থেকে নেক্সট পয়েন্টে আমরা চলে যাবো। নেক্সট পয়েন্ট থেকে তোমার পয়েন্ট যাওয়ার আগে আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই পার্টটা, অর্থাৎ পড়ার কনসেপ্টে আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই। তো পরিপাক নালী আমরা সম্পর্কে জানছিলাম, তো এটা মুখ থেকে শুরু হয় এবং পায়ে পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো এর দৈর্ঘ্যটা কত হতে পারে, এটা তোমার 8 থেকে 10 মিটার হতে পারে। তো এটা মুখ থেকে শুরু হয়, তারপরে মুখ গহ্বর, তারপর অনলে চলে আসলো, পাকস্থলী চলে আসলো। এবং পাকস্থলী তোমার কি মানে 5টা পার্ট আছে, একটা কার্ডিয়াক, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইলোটিক স্পিংটার। তো এইসব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং সেখানে তারপরে জানছিলাম যে তোমার ক্ষুদ্দন্ত এবং বৃহদন্ত সম্পর্কে জানছিলাম, সেগুলো পার্ট সম্পর্কে জানছিলাম। এবং লাস্ট মোমেন্টে আমরা জানলাম যে পায়ু। তারপর আমরা তোমার কি নেক্সট স্টেপে চলে গেলাম যে তোমার পরিপাক গ্রন্থি হচ্ছে তোমার 5 প্রকার হতে পারে। একটা লালা গ্রন্থি, একটা হচ্ছে কি তোমার যকৃৎ, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। তো আজকে আমরা সুন্দরভাবে এই পার্টটা শেষ করে দিলাম। এখন আমরা নেক্সট পার্টে তোমার চলে যাব। তো নেক্সট পার্টে তোমার এখানে তোমার দেওয়া আছে যে তোমার কি পরিপাকের স্নায়ু, তোমার স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। তো এই যে পরিপাক তোমার কি স্নায়ু অর্থাৎ পরিপাক নালী সম্পূর্ণ করার জন্য, অর্থাৎ পরিপাক আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যগুলো তোমার পাকস্থলীতে জমা হয় এবং সেই পাকস্থলী থেকে আমরা খাদ্য তোমার সে হজম প্রক্রিয়া কিভাবে তোমার যে স্নায়ুগুলো নিয়ন্ত্রণ করে থাকে এবং সে যে হরমোনগুলো আমাদের এই খাদ্য পরিপাক করার জন্য বিশেষভাবে তোমার তোমার কি সাহায্য করে থাকে, সেই স্নায়ু সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এই তোমার স্নায়ু এবং হরমোন এই তোমার পার্টটা সুন্দরভাবে পড়লে হয়ে যাবে। এখানে বেশি কিছু তোমার আলোচনা করা নাই, জাস্ট যতটুকু আলোচনা করা আছে তার মধ্যে আমরা সুন্দরভাবে যতটুকু প্রয়োজন মেইন এক্সামের জন্য এবং ওভারঅল তোমার এডমিশনের জন্য অতটুকুই পড়বো, আর বাকিটুকু স্কিপ করবো না। এগুলো আসে তোমার কি মেইন পরীক্ষায় না আসে তোমার এডমিশনের ক্ষেত্রে, তো অতটুকু কভার করলে হয়ে যাবে। তো আমরা শুরু করি। এখানে বলছে মানবদেহের বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য উপযুক্ত পরিমাণ শক্তি প্রয়োজন। এই শক্তি উপাদান হচ্ছে কি খাদ্য, অর্থাৎ ওভারঅল আমরা খাদ্য থেকে আমরা কি সকল শক্তির উৎস হচ্ছে খাদ্য অথবা সূর্য। সে অর্থাৎ আমরা যে জটিল খাদ্য গ্রহণ করে থাকি তা দেহকোষে শোষণ উপযোগী করার জন্য আমাদের পরিপাকতন্ত্রে অবস্থিত পরিপাক গ্রন্থি থেকে এনজাইম এবং অন্থন করা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় যটিল খাদ্যকে সরল ও তরল খাদ্যে পরিণত করে। মানবদেহের প্রধান পরিপাক গ্রন্থি হচ্ছে কি, আমরা গ্রন্থি সম্পর্কে আলোচনা করছিলাম, আরেকবার রিভিশন দিয়ে দিই যে হচ্ছে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, তারপর কি দেওয়া আছে যে অগ্নাশয়, যকৃৎ গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি। এগুলো সুন্দরভাবে আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4-এ আমি সুন্দরভাবে যতটুকু সম্ভব ততটুকু শেষ করে দিলাম। ঠিক আছে, তো পরিপাক তোমার কি এখান থেকে আমরা কতটুকুই পড়বো যে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা পড়বো, এখান থেকে পড়তে হবে। নিউ এডিশনের বইয়ে যেহেতু দেওয়া আছে, যাদের পুরাতন বই তারা সুন্দরভাবে যতটুকু লিখে তোমার আন্ডারলাইন করে দিচ্ছি, ওখান থেকে অতটুকু তোমার বই থেকে নোট ডাউন করে নিলে হবে। এখানে বলছে মানুষের ক্ষুধা খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখান থেকে একটা বড় যে এমসিকিউ আসবে যে মানুষের ক্ষুধা কেন্দ্র তোমার মস্তিষ্কের কোথায় নিয়ন্ত্রণ করে থাকে, হাইপোথ্যালামাসে নিয়ন্ত্রণ করে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর তোমার কি এমসিকিউ। তো এমসিকিউর জন্য আমরা কি করবো, এতটুকু আমরা কভার আপ করে নেব যে এভাবে কোশ্চেন চলে আসবে শর্ট কোশ্চেনে যে মস্তিষ্কে হাইপোথ্যালামাসে তোমার কি কেন্দ্র অবস্থান করে থাকে, ক্ষুধা কেন্দ্র অবস্থান করে থাকে। শেষ। তারপর চলে আসো যে মানুষের খাদ্য গ্রহণে উদ্দীপিত হয় যখন রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়, অর্থাৎ আমাদের রক্তের গ্লুকোজ রয়েছে। দুটি ভিন্ন ধরনের স্নায়ুচালক মানুষের খাদ্যের পরিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো হচ্ছে তোমার কি বহির্নিহিত স্নায়ুচালক বা এক্সট্রেন্সিক, আর একটা হচ্ছে কি অন্তর্নিহিত স্নায়ুচালক বা ইন্ট্রেন্সিক। জাস্ট তুমি নিজ দায়িত্বে রিডিং দিবা, আহামরি ইম্পর্টেন্ট না, যেহেতু নতুন এডিশনে তোমার অ্যাড করে দিছে সেহেতু আমাদের জাস্ট রিডিং দিলে হয়ে যাবে, ইম্পর্টেন্ট না। এই পার্টটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে তুমি রিডিং দিয়ে দিবা, আর এখান থেকে তোমার কিছু পড়তে হবে না। তারপর নেক্সট পার্টটাও সুন্দরভাবে রিডিং দিয়ে দিবা, এখান থেকেও তোমার কিছু মুখস্থ করতে হবে না। আমরা নেক্সট পার্টটাও কী করবো, নেক্সট পার্টটা আমরা সুন্দরভাবে রিডিং দিয়ে দেবো। তারপর এখানে কি বলছে যে তোমার হচ্ছে কি একে দুই ভাগে ভাগ করা যায়, একটা তোমার হচ্ছে কি মাইন্টোরিক স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে কি সাবমিউকোসা স্নায়ুচালক। আমরা পড়বো না, জাস্ট রিডিং দিব। তারপর চলে আসো যে তোমার হচ্ছে কি ইন্ট্রিনসিক, তোমার এখানে বলছে ইন্ট্রিনসিক তোমার হচ্ছে কি প্লেকাসকে বিজ্ঞানীরা মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে আখ্যায়িত করেছেন কোনটাকে, যে ইন্ট্রিনসিক প্লেকাসকে তোমার হচ্ছে কি এটা আখ্যায়িত করেছে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে। এটা তোমার এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, তো আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেবো। তারপর লালা গ্রন্থিতে চলে আসো যে লালা ক্ষরণ, অর্থাৎ লালা গ্রন্থিটা তোমার হচ্ছে কি লালা নিঃসৃত করে থাকে। সেই লালাতে তোমার হচ্ছে কি দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে সেরাস কোষ, একটা হচ্ছে মিউকাস কোষ। তো সেরাস কোষ থেকে সেরাস রস নিঃসৃত হয় এবং মিউকাস কোষ থেকে মিউকাস রস নিঃসৃত হতে পারে। তাহলে ওই পার্টটা সুন্দরভাবে তোমরা পড়ে নিবা, ঠিক আছে। তো এখানে এই পার্টটা থেকে এতটুকু মুখস্থ করবা যে লালা গ্রন্থি খরিত লালা প্রভাবে মুখ গহ্বরে খাদ্য পরিপাক হয়। লালা তোমার হচ্ছে কি ক্ষরণ সম্পূর্ণরূপে স্নায়বিক, অর্থাৎ দু ধরনের প্রতিবদ্ধ ক্রিয়া লালা ক্ষরণ হতে পারে। একটা অনপেক্ষ প্রতিবদ্ধ
প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এখান থেকে জাস্ট তুমি এই পয়েন্টটা মুখস্থ করে নিবা, ঠিক আছে না, যে তোমার হচ্ছে কি লালাক্ষরণ 2 ভাগে সম্পূর্ণ হতে পারে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে তোমার অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে তোমার কি সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াটা তুমি আমি যখন তোমার কি প্রাণীর পরিচিতিটা ওইখানে সুন্দরভাবে পড়াই দেবো, ওখানে সুন্দরভাবে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। এখান থেকে আমরা কিছুই পড়বো না, এখান থেকে জাস্ট তুমি নিজ দায়িত্বে তুমি রিং দিলে হয়ে যাবে। তো আমরা এখান পার্টটাকে আমরা এখান থেকে আমরা অতিরিক্ত টাইম নষ্ট করতেছি না, এখান থেকে রিং দিব, ঠিক আছে না। এখান থেকে এতটুকু মনে রাখবা যে এটি সহজাত অর্থাৎ জন্মগত এবং শর্তহীন হতে পারে। শেষ, এই পয়েন্টটা সুন্দরভাবে তোমার মুখস্থ করলে হয়ে যাবে। তারপর এখানে চলে আসো যে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, এটা জন্মগত নয় বরং অভিজ্ঞ বা শিক্ষালব্ধ হতে পারে। এটা যখন তুমি প্রাণীর পরিস্থিতি পড়বা তখন সুন্দরভাবে ওখানে পুরা চ্যাপ্টারটায় তোমার এগুলাই সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, শেষ। তারপর গ্যাস্ট্রিক রস তোমার কি ক্ষরণ, এখান থেকে আমরা কিছুই পড়বো না, পাকস্থলী এগুলো কিছুই পড়বো না, এগুলো আমরা স্কিপ করে চলে আসবো। এগুলো সুন্দরভাবে তুমি কি নিজ দায়িত্বে রিডিং দিলে হয়ে যাবে, এগুলা পরে আমরা সময় নষ্ট করবো না। তারপর অগ্ন্যাশয় রস এবং পিত্তরসের নিঃসরণ তুমি রিডিং দিয়ে দিবা, তোমার পরিপাকের হরমোনের ভূমিকা রিডিং দিয়ে দিবা। তারপর নেক্সট পেজে আমরা চলে আসি, এখানে বলছে গ্যাস্ট্রিক থেকে তোমার এতটুকু মনে রাখবা যে গ্যাস্ট্রিন, এই যে গ্যাস্ট্রিন অর্থাৎ গ্যাস্ট্রিন, এই যে আমরা পরে আসলাম না যে তোমার গ্যাস্ট্রিন অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থি 4 প্রকার হতে পারে। সেখান থেকে তোমার প্যারাইটাল কোষ থেকে তোমার কি নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এখান থেকে এতটুকু জানলে হয়ে যাবে, যেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 17 থেকে 18, ডেন্টাল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 এবং 21 থেকে 22 সালে চলে আসছিল। তো এটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এটা আমি কি ইনফিনিট টেস্টটা ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। তো সুন্দরভাবে এতটুকু মনে রাখবা যে প্যারাইটাল কোষ থেকে তোমার কি নিঃসৃত হয়, কোন গ্যাসটা নিঃসৃত হতে পারে বা কোন অ্যাসিডটা নিঃসৃত হতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসৃত হতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তোমার আণবিক ভর হচ্ছে কত 36.5, যা কেমিস্ট্রিতে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তারপর সিক্রিটিন, অর্থাৎ সিক্রিটিন তোমার কোথায় তোমার নিঃসৃত হয়, সিক্রিটিনটা নিঃসৃত হতে পারে অগ্ন্যাশয়, এটাও ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে দেখাই নিবা। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা এতটুকু জানবো যে কোলেসিস্টোকাইনিন এর অপর নাম হচ্ছে কি প্যানক্রিওজাইমিন হতে পারে। তাহলে এই পয়েন্টটা আমরা কি করবো, মুখস্থ করে নেব যে কোলেসিস্টোকাইনিন আরেকটা নাম হচ্ছে কি প্যানক্রিওজাইমিন। এটাও এমসিকিউর জন্য আমরা কি করবো, টনটনা মুখস্থ করে নেব। এখান থেকে আমরা কিছু পড়বো না। তারপর সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ এটা আমরা কিছুই পড়বো না। তারপর এন্টেরোকাইনিন কিছুই পড়তে হবে না, যে তোমার সেই পেপটাইডেস পলিপেপটাইড তোমার সেই পেপটাইড অর্থাৎ পেপটাইড ওয়াই, এখান থেকে কিছু পড়ার দরকার নেই। এন্টেরোগ্যাস্ট্রিন, এখান থেকে তোমার কি জাস্ট এইটা এতটুকু মনে রাখবা যে তোমার কি জিআইপি এর ফুল ফর্ম হচ্ছে তোমার গ্যাস্ট্রিক ইনহিবিটরি তোমার পেপটাইড। এই ফুল ফর্মটা মাঝে মাঝে তোমার কি মেইন এক্সামে চলে আসতে পারে, তোমাদের মেইন এক্সামে চলে আসে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিআইপি অর্থাৎ গ্যাস্ট্রিক ইনহিবিটরি তোমার পেপটাইড। তার এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো যে এই ফুল ফর্মটা তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা 17 থেকে 18 সালে চলে আসছিল। তারপর 8 নম্বর পয়েন্টে চলে আসি যে এন্টেরোক্রাইনিন, এখান থেকে আমরা কিছু পড়বো না, রিডিং দিব। তারপর ডিওক্রাইনিন রিডিং দিয়ে দেবো। তারপর প্যানক্রিয়েটিভ পলিপেপটাইড কিছু পড়বো না, রিডিং দিলেই হয়ে যাবে। তারপর ভিল্লিকাইনিন থেকে আমরা কিছুই পড়বো না, রিডিং দিবা। তারপর তোমার এগুলো সব রিডিং দিবা। এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন, এই 13 নম্বরটা পয়েন্ট একদম তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 13 নম্বর পয়েন্ট থেকে আমরা কি পড়বো, ভাইয়া সুন্দরভাবে দেখা দিচ্ছে যে জিআই পেপটাইড যেমন কি ভেসো অ্যাক্টিভিটি তোমার ইন্টেস্টাইনাল পেপটাইড, এই যে আমরা ভিআইপি বলি, তাহলে ভিআইপি এখন থেকে মনে রাখবা যে ভেরি ইম্পর্টেন্ট পার্সন নয়, এটা ভিআইপি এর ফুল ফর্ম হচ্ছে তোমার কি ভ্যাসো অ্যাক্টিভ তোমার ইনটেস্টাইনাল পেপটাইড। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। তারপর হচ্ছে কি গ্লুকাগন লাইক পেপটাইড, এটা আমরা মুখস্থ করবা যে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হচ্ছে পিপি ফুল ফর্ম হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড হতে পারে, অর্থাৎ জিআইপি আমরা এখনই পড়লাম যে জিআইপি ফুল ফর্ম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তারপর গ্লিনিন, তারপর পেপটাইড, তারপর ওয়াই মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। খাদ্যের গ্রহণে তোমার আগে রক্তের গ্লিনিন হরমোনের মাত্রা বেড়ে যায় যাতে ক্ষুধা উদ্বেগ হয়। অন্যদিকে খাদ্য গ্রহণের সময় রক্তের পিপি এবং কি পিওয়াই তোমার হরমোনের মাত্রা বেড়ে যায় যাতে খাবারের তৃপ্তি সৃষ্টি হতে পারে। জাস্ট এইখান থেকে এই লাইনগুলো সুন্দরভাবে এই পুরো পয়েন্টটা জাস্ট ক্লিপ মুখস্থ করলে তোমার হয়ে যাবে। এই পুরো পয়েন্টটা একদম পরিমাণে ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে আমরা কী করবো, কভার করে নেবো, ঠিক আছে। তারপর আর তোমার কিছু মুখস্থ করতে হবে না, এখান থেকে জাস্ট ওই পয়েন্টগুলো মুখস্থ করলে হয়ে যাবে। আর উপর থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার এই দেখাই দিলাম যে এন্টেরোগ্যাস্ট্রিন তোমার কি আরেকটা নাম হচ্ছে জিআইপি, যাকে বলা হয় গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ঠিক আছে। তারপর এই উপর থেকে এতটুকু মুখস্থ করবা যে কোলেসিস্টোকাইনিনের অপর নাম হচ্ছে কি প্যানক্রিওজাইমিন, ঠিক আছে না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপরে সিক্রেটিন কোথায় নিঃসৃত হতে পারে, সিক্রেটিন তোমার কি অগ্ন্যাশয়ে নিঃসৃত হতে পারে। তারপর এখান থেকে মনে রাখবা যে গ্যাস্ট্রিন তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ ক্ষরণ করে থাকে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় তোমার প্যারাইটাল কোষ থেকে। শেষ, এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর নেক্সট আমার চলে আসি নেক্সটে তোমার এই পয়েন্টটা তোমার কি এই যে তোমার এইটা তোমার হোক সেটা তোমার কি মেইন পরীক্ষা হোক সেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা জন্য একদম ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট, মানে একদম ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে না।
এগুলো সুন্দরভাবে মুখস্থ করবা, এগুলো ভাইয়া সুন্দরভাবে তোমার হচ্ছে কি ধরে ধরে পড়েছিল। তো সুন্দরভাবে এগুলো কি করবো আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমরা A to Z পড়ে নেব, ঠিক আছে। তো আমি লাস্ট ক্লাসে, ঠিক আছে না, অর্থাৎ লাস্ট ক্লাসে সুন্দরভাবে এই যে চ্যাপ্টার এই তোমার এই পেজটা সুন্দরভাবে পড়াই দেবো, ঠিক আছে। তো লাস্ট ক্লাসের জন্য এই তোমার টপিকটা, তো এই পেজটা তো সুন্দরভাবে পড়াই দেবো, কীভাবে পড়তে হবে ভাইয়া সুন্দরভাবে পড়াই দেবে। আজকে আমি জাস্ট খালি স্কিপ করতেছি, ঠিক আছে না। আমরা সুন্দরভাবে পড়বো লাস্ট ক্লাসে এই তোমার এই যে তোমার এই পেজটা সুন্দরভাবে পড়াই দেবো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যেখানে, তারপর তোমার নেক্সট পয়েন্টে কি বলছে, খাদ্যকৃত খাদ্য শোষণ বলছে, অ্যাবজর্পশন অফ ডাইজেস্টিভ ফুড বলছে। অর্থাৎ এই যে শোষণ প্রক্রিয়া কাকে বলে, সিকিউতে তোমার ক নম্বরের কোশ্চেনে চলে আসে। তো এটা মুখস্থ করে নিবা ভাইয়ের সঙ্গে, যে শোষণ প্রক্রিয়া কাকে বলে, অর্থাৎ শোষণটা আসলে তোমার কি হতে পারে, এখন থেকে মুখস্থ করবো। যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্যসার আন্তরিক এপিথেলিয়ামের মাধ্যমে রক্ত প্রবাহ এবং লাসিকা প্রবেশ করে তাকে বলা হয় শ্বসন। তাহলে এই পুরো পার্টটা তোমার কি করতে হবে, একদম টনটনা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর বলছে পাকস্থলীতে খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয় না এবং পাকস্থলীর প্রাচীর ভিলাই না থাকায় সেখানে খাদ্যসার শোষণ খুব কম ঘটে। তবে পানি, অ্যালকোহল, স্যালাইন, গ্লুকোজ, কয়েক প্রকার ওষুধ পাকস্থলীতে শোষিত হয়। তাহলে পাকস্থলীতে শোষিত হয় কোন কোন জাতীয় খাদ্য, ট্রু ফলস এমসিকিউর জন্য আসতে পারে, মুখস্থ করে নিবা। যে পানি হতে পারে, অ্যালকোহল হতে পারে, স্যালাইন হতে পারে, গ্লুকোজ হতে পারে, এগুলো মৃত্যুর পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে এবং মৃত্যুর পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে। যখন আমরা বর্জ্য নিষ্কাশন করবো তখন এইগুলাই তোমার কথায় বার্তায় দেওয়া আছে, তো এখানে পড়লে ওখানে হয়ে যাবে। আর এ বৃহদণ্ড ক্ষুধান্তে শোষিত না হয় পানি অধিকাংশ প্রায় শোষণ হতে পারে। তারপর এখানে বলছে পরিপাকৃত খাদ্য সার এবং ভিটামিন, পানি, খনিজ লবণ ইত্যাদি ক্ষুধান্তে তোমার হচ্ছে মিউকাস স্তরে ভিলাই দ্বারা শোষিত হয়। ক্ষুধান্তের আবরণের ভাঁজ হয় আঙ্গুলের মতো যে প্রক্ষেপিত, কত থেকে কত মিলিমিটার, তোমার হচ্ছে কি 0.5 থেকে 1 মিলিমিটার তোমার হচ্ছে কি তোমার সৃষ্টি করে, যাকে বলা হয় ভিলাই। তাহলে ভিলাইয়ের তোমার হচ্ছে কি বা তোমার দৈর্ঘ্য কত হতে পারে, 0.5 থেকে 1 মিলিমিটার হতে পারে। তাহলে এখান থেকে সুন্দরভাবে আমরা কি করবো, এমসিকিউর জন্য আমরা কি করবো, মুখস্থ করে নেব, ঠিক আছে না, ফর এমসিকিউ। তারপর এখানে বলছে ভিলাই হচ্ছে পরিপাকের শোষণ। তাহলে শোষণের একক কি, শোষণের তোমার একক হচ্ছে ভিলাই। তাহলে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে না, 5 তোমার এটা হচ্ছে কি একদম ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এখান থেকে মুখস্থ করে নিবা যে ভিলাই হচ্ছে পরিশোষণের একক। ক্ষুধান্তের ডিওডেনামে প্রধানত ক্ষরণের সাথে যুক্ত থাকে। অন্যদিকে জেজুনাম ও ইলিয়াম শোষণের কাজে সম্পৃক্ত থাকতে পারে। তাহলে কোন দুটো পার্ট, একটা হচ্ছে জেজুনাম, একটা হচ্ছে ইলিয়াম, শোষণের সাথে সম্পৃক্ত থাকতে পারে। মানুষের ক্ষুধান্তে প্রায় 50 লক্ষ ভিলাই তোমার সাথে থাকে। তাহলে কত লক্ষ ভিলাই থাকতে পারে, এটাও তোমার মেইন পরীক্ষা চলে আসছিল যখন আমরা ভাইয়া যখন তোমার এমসিকিউ সলিউশন করে দেবে মেইন পরীক্ষার জন্য, বোর্ড কোশ্চেনের জন্য, তারপর এডমিশনের কোশ্চেনগুলো তোমার অ্যানালাইসিস করে দেবে, তখন এই কোশ্চেনটা তুমি একদম ফুললি পাবা যে মানুষের ক্ষুধান্তে প্রায় কত লক্ষ ভিলাই থাকতে পারে। 50 লক্ষ ভিলাই থাকতে পারে, বা প্রতি বর্গ মিটারে কতটি থাকতে পারে, 10 থেকে 40টি মিলিমিটার থাকতে পারে। তাহলে এখান থেকে এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেব। এখানে বলছে ভিলাইয়ের শোষণ তলে মোট ক্ষেত্রফল 10 বর্গমিটার। ক্ষুধান্তের লুমেন বা ফাঁকা গহ্বরে খাদ্য কণা অতিক্রমের সময় খাদ্যসার শোষণের কাজ অব্যাহত থাকে এবং ভিলাইয়ের আবরণী টিস্যু কোষসমূহ আবার ক্ষুদ্র অভিক্ষেপ থাকে, সেগুলোকে বলা হয় মাইক্রোভিলাই বলা হয়। এগুলো একত্রিত হয় উপরিতল ব্রাশ বটার সৃষ্টি করে শোষণতল আরও বাড়িয়ে দেয়। এই কোষগুলো পানি তোমার কি মানে খনিজ লবণ, হ্যাঁ, খাদ্যসার ইত্যাদি তোমার শোষণ করে লসিকা এবং কি সংবহন তন্ত্রে প্রেরণ করে থাকে। তাহলে এই যে ব্রাশ বর্ডারটা তোমার চলে আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 14 থেকে 15 সালে চলে আসছিল, তো ব্রাশ বর্ডারটা এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে না। জেজুনামে সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয়, এই কথাটাই তোমার কোথায় চলে আসছিল 23 থেকে 24 সালে চলে আসছিল কি মেডিকেল ভর্তি পরীক্ষা। আমি পাশে তোমার লিখে দিছি সুন্দরভাবে, ঠিক আছে না, বই আমি সুন্দরভাবে লিখে দিছি। তো এইটা ইনফিনিটি টেস্টটা ইম্পর্টেন্ট। তো কোশ্চেন এভাবে চলে আসছিল যে কোন তোমার অংশে সবচেয়ে বেশি খাদ্য শোষিত হয়, জেজুনামে সবচেয়ে বেশি শোষিত হতে পারে। তাহলে এই পয়েন্টটা থেকে, অর্থাৎ এই পাশ থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম। আমি তোমার কি এখান থেকে এতটুকু সম্পর্কে জানবা যে শোষণ কাকে বলে, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিবা সংজ্ঞাটা। তারপর এখানে তোমার পানি, অ্যালকোহল, গ্লুকোজ ইত্যাদি শোষণ হতে পারে এবং তোমার কি যেখানে তোমার কি মানে তোমার ভিলাইয়ের তোমার কি দৈর্ঘ্য হতে পারে তোমার 0.5 থেকে 1 মিলিমিটার এবং তোমার পরিশোষণ একা হচ্ছে ভিলাই, হ্যাঁ, সেখানে তোমার জেজুনাম এবং ইলিয়াম থাকতে পারে এবং মানুষের তোমার ক্ষুধান্তে প্রায় 50 লক্ষ ভিলাই তোমার কি থাকতে পারে। তাহলে এখান থেকে এই পয়েন্টটা মুখস্থ করলে হয়ে যাবে। এবং ব্রাশ বটা হিসেবে কাজ করে থাকে এই ভিলাইটা, এবং সেখানে তোমার কি জেজুনাম সবচেয়ে বেশি খাদ্য তোমার কি খাদ্য শোষিত হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কি তোমার 23 থেকে 24 সালে চলে আসছিল, ঠিক আছে। তো এই পার্টটা আমরা সুন্দরভাবে মুখস্থ করবো, বাকিটা রিডিং দিলে হয়ে যাবে। তারপর নেক্সট পার্ট এখানে কি বলছে যে কার্বোহাইড্রেট এর শতকরা তোমার কি শোষণ তো পড়তে হবে, ঠিক আছে না, এই পয়েন্টটা আমাদের পড়তে হবে, রিডিং দিয়ে পড়তে হবে। যেগুলো ইম্পর্টেন্ট দেখা দিচ্ছি যে শর্করা প্রধানত মনোস্যাকারাইড বা একক শর্করা রূপে শোষিত হয়।
অনেক ভালো কথা। শর্করা পরিপাকের পর যেসব খাদ্য উপাদান উৎপন্ন হয় সেগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ ইত্যাদি। গ্লুকোজের জেজুনাম অংশের ভিলাই প্রাচীরে এপিথেলিয়ামিক কোষ সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায় গ্লুকোজ এবং অন্যান্য তোমার হচ্ছে কি সরল শর্করা শোষিত হয়ে রক্তজলকের মাধ্যমে পোর্টাল সংবেদনত প্রবেশ করে। এই জেজুনামে তোমার হচ্ছে কি ক্ষুদ্রান্তের কোন অংশে থাকতে পারে? জেজুনাম থাকতে পারে। তাহলে ক্ষুদ্রান্তের কোন অংশে শর্করা জাতীয় খাদ্য শোষণ হতে পারে? জেজুনামে। এখান থেকে এই কোশ্চেনটাই তোমার হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষা 19 থেকে 20 সালে চলে আসছিল। তো এটা ইম্পর্টেন্ট। এখান থেকে এতটুকুই জানি নিবা যে কার্বোহাইড্রেটের অপর নাম হচ্ছে শর্করা। সেই শর্করা শোষণ করে থাকে ক্ষুদ্রান্তের কোন অংশে? জেজুনাম অংশে। ঠিক আছে, তারপর প্রোটিনে চলে আসো। প্রোটিন থেকে এতটুকু পড়তে হবে যে বলছে স্বাভাবিক শারীরবৃত্তীয় অবস্থায় আমিষ শুধু অ্যামাইনো অ্যাসিড রূপে শোষিত হয়। অ্যামাইনো অ্যাসিড ক্ষুদ্রান্তের ডিউডেনাম এবং জেজুনাম অংশে ভিলাই প্রাচীরে এপিথেলিয়ামে কোষ দ্বারা সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়া শোষিত হয় রক্তজালকের মাধ্যমে পোর্টাল সংবেদনতে প্রবেশ করে। তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে? সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ডেন্টাল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালে চলেছিল। তো যেটা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইনফিনিট টেস্টের ইম্পর্টেন্ট। ঠিক আছে না? অর্থাৎ থাইরয়েড গ্রন্থি খরিত থাইরক্সিন হরমোন আমিষ শোষণে নিয়ন্ত্রণ করে থাকে। জাস্ট এই লাইনটাও তুমি দাগায় নিতে পারো। ঠিক আছে না? কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তারপর চলে আসি যে লিপিড বা চর্বি শোষণ। এখান থেকে আমরা কিছুই পড়বো না, পড়েও সময় নষ্ট করার আমাদের কোনো ইন্টেনশন নাই। তো এটা আমরা সুন্দরভাবে কি করব, নিজ দায়িত্বে ভাইয়াপুরা সুন্দরভাবে আমরা রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। অবশ্যই তুমি মাস্ট বি রিডিং দিবা। ঠিক আছে, তারপর পানি শোষণ থেকে তোমার কিছু মুখস্থ করার দরকার নেই। পানি শোষণ থেকে এতটুকু মুখস্থ করবা যে শোষণের পর অবশিষ্ট পানি বৃহদণ্ডের প্রবেশ করে 70 থেকে 80% পানি শোষণ হতে পারে। তাহলে কত থেকে কত পার্সেন্ট পানি শোষণ হতে পারে? 70 থেকে 80% পানি শোষণ হতে পারে। জাস্ট এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসো যে তোমার খনিজ লবণ পরিশোধন থেকে আমরা কিছু পড়বো না। ভিটামিন পরিশোধন থেকে আমরা এতটুকুই পড়বো যে তোমার চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি হতে পারে? চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হতে পারে এ, ডি, ই, কে। তাহলে এ, ডি, ই, কে কোথায় দ্রবণ হতে পারে? পানিতে না চর্বিতে? অর্থাৎ চর্বিতে হতে পারে, ক্ষুদ্রান্তের ভিলায় শোষিত হয়, সাধারণত পিত্তলাভন এবং প্রক্রিয়া সহায়তা করে। পানিতে দ্রবণীয় ভিটামিন, তোমার পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো হতে পারে? ভিটামিন সি এবং ভিটামিন বি। তাহলে এই পয়েন্টটা তোমার হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট সুন্দরভাবে এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিবা। ঠিক আছে না? ফর এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউর জন্য তোমার একদম ঠনঠা মুখস্থ করতে হবে। তোমাদের মেন বোর্ড কোশ্চেনে চলে আসছিল যে তোমার হচ্ছে কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন তোমার নিচের কোনগুলো হতে পারে এবং পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনগুলো হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা কি সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা এতটুকুই জানলাম যে তোমার হচ্ছে কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কি এ, ডি, ই, কে। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখায় নাও। এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কি বি এবং সি। শেষ। এখান থেকে আমরা এতটুকু আমরা কি করব, ডান করে নিলাম। ঠিক আছে, তারপর নেক্সট পয়েন্ট কি বলছে? শোষিত খাদ্য পরিণতি বলছে। এখানে পড়তে হবে যে বলছে অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রোজেন রেশন পদার্থের মধ্যে অন্যতম। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড কোষে গৃহীত হয়, এনজাইমের সাহায্যে প্রোটিন গঠনে ব্যবহৃত হয়। অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত প্রোটিন অ্যামাইনো অ্যাসিড যকৃতের পরিবর্তে তোমার হচ্ছে কি একদিকে ইউরিয়া, অন্যদিকে তোমার শর্করা বা চর্বিতে রূপান্তর হতে পারে। আমরা জাস্ট এটা রিং দিয়ে দেবো। এই ইউরিয়া বজ্র পদার্থ, শর্করা এবং চর্বি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। এগুলো ইউরিয়া সম্পর্কে, অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সম্পর্কে। হ্যাঁ, যখন তোমরা তোমার কি মানে বজ্র এবং নিষ্কাশন এই অধ্যায়টা ভালোভাবে আমি পড়াই দেবো, ওখান থেকে কনসেপ্ট তোমার ক্লিয়ার একদম ফ্রেশ মাইন্ডে হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে জাস্ট এখানে আমরা পাত্তা না দিয়ে আমরা রিডিং লিখে আমরা চলে যাবো। ঠিক আছে, তারপর এখানে বলছে যে তোমাদের গ্লুকোজতে পড়তে হবে যে গ্লুকোজ থেকে কোষের শক্তি উৎপাদন হয়। কিছু গ্লুকোজ আমাদের বস্তুর সাথে মিলিত হয় প্রোটোপ্লাজমে মেটালিক উপাদান গঠন করে এবং কিছু গ্লুকোজ যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা হতে পারে। জাস্ট রিডিং দিয়ে দিবা। ফ্যাটিক অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটিক অ্যাসিড পূর্ণ বিন্যাসের মাধ্যমে প্রাণীর নিজ দেহে উপযোগী চর্বি তৈরি করে। ফ্যাটিক অ্যাসিড প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস মেমব্রেন গঠন করে। চর্বি শক্তি উৎপাদনের ক্ষমতা গ্লুকোজের পরিমাণ কয় গুণ? দ্বিগুণ। এই দ্বিগুণটা মনে রাখবা এমসিকিউর জন্য। আর এখান থেকে কিছু মনে রাখার তোমার দরকার হয়নি। না এগুলো তোমার হচ্ছে কি না তোমার আসবে, এগুলো আমরা কি করব, না স্টোন লিখে দিলাম। ঠিক আছে না? এগুলো আসতেও পারে না আসতে পারে, লেস দেন ইম্পর্টেন্ট। তারপর বলছে বৃহদণ্ড। তো বৃহদণ্ডের পার্টটা আমরা সুন্দরভাবে এখন কি করব, শেষ করে দেবো। ঠিক আছে না? তো বৃহদণ্ডের পার্টটা আমরা কি করব, তোমার হচ্ছে কি মানে শেষ করে দেবো। ঠিক আছে, তো বৃহদণ্ডের পার্টটা আমরা সুন্দরভাবে শেষ করে দেবো, যাকে বলা হয় লার্জ ইন্টেস্টিন বলা হয়। ঠিক আছে না? তো চলো আমরা এই পার্টটা পড়ে নেব। যে বলছে খাদ্য ও পরিপাক এবং পরিপাকৃত তোমার হচ্ছে কি খাদ্যের শেষে তোমার দেহে শোষণের পর যে অংশটুকু অপচয় থাকে বা শোষিত হয় না তা বৃহদণ্ডে প্রবেশ করে থাকে। ঠিক আছে, তারপর চলে আসলাম যে তারপর এখানে বলছে মানুষের পৌষ্টিকতন্ত্রে ক্ষুদ্রান্তে ইলিয়াম পিছন থেকে পাই পর্যন্ত বিস্তৃত মোটা নলাকার অংশকে বলা হয় বৃহদণ্ড বলা হয়। এর দৈর্ঘ্য কত হতে পারে? 1.5 মিটার হতে পারে। তাহলে এইটা তোমার একদম তোমার হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তারপর তোমার হচ্ছে মেইন এক্সামের জন্য একদম তোমার হচ্ছে কি একদম 10 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো সুন্দরভাবে এখান থেকে
থেকে আমরা কভার করে নিলেই হয়ে যাবে। তারপর এখান থেকে বলছে এর 3টে অংশ থাকতে পারে। কয়টি অংশ থাকতে পারে ভাইয়া পুরা? 3টে অংশ থাকতে পারে। একটা হচ্ছে তোমার কি সামনের দিকে বলা হয় সিকাম, তারপর যেটা ইউ আকৃতি সেকে বলা হয় ক্লোন, ঠিক আছে না? তাহলে ইউ আকৃতির মতো দেখতে কাকে বলা হয়? ক্লোনকে বলা হয়, যার ইংলিশ টার্মটা হচ্ছে কি COLON। তারপর বলবো পেছনে বায়ু সংলগ্ন তোমার থলি আকৃতি অংশের নাম হচ্ছে কি মলাশয়, যাকে বলা হয় রেকটাম। তাহলে এই 3টা পার্ট হচ্ছে কি সিকাম কোলন মলাশয়, মলাশয় কোলন সিকাম। সিকামটা তোমার সামনে দিকে থাকতে পারে, তারপর মলাশয়টা পেছনের দিকে থাকতে পারে এবং ইউ আকৃতি থাকতে পারে কোলনটা। সিকামের সাথে একটি বদ্ধ ধরনের থলি যুক্ত থাকে, যাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। তাহলে এইভাবে কোশ্চেন চলে আসছিল যে অ্যাপেন্ডিক্স তোমার বৃহদান্ত্রের কোন পার্টটার সাথে যুক্ত থাকতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2009 থেকে 2010 সালে চলে আসছিল যে তোমার অ্যাপেন্ডিক্স সিকামের সাথে যুক্ত থাকতে পারে। তারপর এখানে কি বলছে কোলন আবার 4টি অংশ নিয়ে গঠিত। সেই 4টি অংশ কি হতে পারে? ঊর্ধ্বগামী কোলন, অনুপস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে দেবো যে ঊর্ধ্বগামী কোলনকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন, তারপর নিম্ন অনুপস্থ কোলনকে বলা হয় ট্রান্সসার্ভার কোলন, নিম্নগামী কোলনকে বলা হয় ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলনকে বলা হয় তোমার সিগময়েড কোলন বলা হয়। তাহলে এই পার্টটা থেকে আমরা এতটুকু কি করব? মুখস্থ করে রাখলেই হয়ে যাবে। তারপর এখানে কি বলছে? তারপর এখানে বলছে যে মানুষের যকৃতের প্রধানত নিচে বর্ণিত কাজগুলো সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে এই নিচের পার্টগুলো আমরা কি করব? সুন্দরভাবে আমরা কি করব? পড়ে নেব, ঠিক আছে না? ভাইয়াকে তোমার থেকে অল্প একটু 2টা মিনিট তোমরা ব্রেক দাও। ভাই অল্প একটু তোমার অল্প একটু পানি খেয়ে নেবে, ঠিক আছে না? গলাটা আমার শুকিয়ে গেছে, তো সুন্দর কথা বলতে অল্প একটু অসুবিধা হচ্ছে। তো অল্প একটু ভাইকে ব্রেক দাও, দেন আমি আবার ক্লাসটা স্টার্ট করতেছি, ঠিক আছে? তো একটু ওয়েট করি আমরা, ঠিক আছে? তো ওয়েট করলে হয়ে যাবে।
তো ভাইয়াপুরা আমরা ব্রেকের পর আমরা আবার শুরু করলাম। তো সুন্দরভাবে আমরা ভাইয়ের সঙ্গে তোমার যতটুকু টপিক আজকে কমপ্লিট করে দেওয়া যায় সুন্দরভাবে আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? তো আমরা তোমার সে কি চলে যাই, তোমার এখানে কি বলছে, এখানে চলে যাই, ঠিক আছে? তো আমরা কতটুকু পড়লাম, আমরা তোমার সে কি মানে তোমার শ্বসন সম্পর্কে পড়ছিলাম, যে নিচ থেকে আমরা এতটুকু পড়লাম যে তোমার হচ্ছে কি তোমার এখান থেকে পড়লাম যে তোমার বৃহদণ্ডের পাটটা পড়লাম, বৃহদণ্ডের পাটটা ভাইয়ের সঙ্গে দেখায় নাও যে বৃহদণ্ডের পাটটা থেকে এতটুকু দেখা নিতে হবে যে দৈর্ঘ্য তোমার হচ্ছে কি 1.5 মিটার হতে পারে, 3টি অংশ থাকতে পারে। সেটা হচ্ছে কি সিকাম, সেটা সামনের দিকে থাকতে পারে, সতে সামন সতে সিকাম, তারপর সে ইউ আকৃতি থাকতে পারে কোলন, ঠিক আছে না? অর্থাৎ কোলনটা ইউ আকৃতি থাকতে পারে এবং তোমার পিছনের দিকে থাকতে পারে মলাশয়, এবং সিকামের সাথে তোমার অ্যাপেন্ডিক্স যুক্ত থাকতে পারে। এটা ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট। তারপর কোলন আবার 4 ভাগে ভাগ করা যায়, একটা অ্যাসেন্ডিং, একটা ট্রান্সফার, একটা তোমার কি তোমার ডিসেন্ডিং, একটা সিগময়েড কোলন, একটা তো ঊর্ধ্বগামী কোলন, একটা হচ্ছে কি অনুপস্থ, একটা নিম্নগামী, একটা কি হবে তোমার হচ্ছে কি সিগময়েড কোলন হবে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, ঠিক আছে না? তারপর আমরা কি সুন্দরভাবে আমরা কি করবো, আমরা সুন্দরভাবে আমরা এখন তোমার কাজ সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করবো, ঠিক আছে? এই কাজ সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করলে হয়ে যাবে। তো কাজ সম্পর্কে এখানে কি বলছে, যে ব্যাকটেরিয়া ক্রিয়া বলছে, যে তোমার কি ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের তোমার কি বৃহদন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তোমার কি মৃতজীবী হিসেবে বাস করে এবং খাদ্যের তোমার কি আপচ্য অংশ গাজন এবং পচন করে। তাহলে কি বৃহদন্ত্রে তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বসবাস করতে পারে, কত প্রজাতির? 500 প্রজাতি। তাহলে এটা তোমার হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো এটা আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এমসিকিউর জন্য কভার করে নেব, ঠিক আছে না? এটা 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, এমসিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব। তারপর এখানে কি বলছে, ব্যাকটেরিয়া বৃহদন্ত্রের সেলুলোজ, হেমিসেলুলোজ এবং আপচ্য পলিস্যাকারাইডকে গাজন প্রক্রিয়া ভেঙে অ্যাসিডিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড ইত্যাদি স্বল্প দৈর্ঘ্য ফ্যাটিক অ্যাসিড উৎপাদন করে এবং কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন গ্যাস মুক্ত করে এবং স্বল্প দৈর্ঘ্য ফ্যাটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং কোলনের প্রাচীর কোষে শক্তি যোগায়। বৃহদণ্ডের অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন বি12 ফলিক অ্যাসিড উৎপাদন করতে পারে। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে ভিটামিন কে এবং ভিটামিন বি12 এর ফলিক অ্যাসিড উৎপাদন করে কোনটা, বৃহদণ্ডের অবস্থিত ব্যাকটেরিয়া, ঠিক আছে না? তাহলে এটা পার্টটা কি করতে হবে, মুখস্থ করতে হবে ফর এমসিকিউর জন্য, ফর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তো আমরা সুন্দরভাবে আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে দেখা নেব যে বৃহদণ্ডে অবস্থিত তোমার ব্যাকটেরিয়া তোমার কি ভিটামিন কে এবং ভিটামিন বি12 তোমার কি ফলিক অ্যাসিড উৎপাদন করতে সাহায্য করে থাকে। তারপর নেক্সট পয়েন্টে কি বলছে, যে শোষণ। তাহলে শোষণ থেকে আমরা কিচ্ছু পড়বো না, জাস্ট রিডিং দিয়ে দেবো, ঠিক আছে না? জাস্ট আমরা ভাইয়ের সঙ্গে রিডিং দিয়ে দেবো। এখান থেকে এতটুকু পড়বা যে ক্ষুদ্রান্ত থেকে আগত পরিপাক বজ্র পদার্থ পানির প্রায় তোমার কি 70 থেকে 80% অবিশ্রমণের মাধ্যমে বৃহদণ্ডে শোষিত হয়ে কঠিন মলের আকার ধারণ করে কিছু পরিমাণ অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড তোমার কি ভিটামিন বি এবং ভিটামিন কে বৃহদণ্ডে শোষিত হয়। জাস্ট গো ফর রিডিং, ঠিক আছে? তারপর 3 নম্বর পয়েন্টে কি বলছে, ক্ষরণ। অর্থাৎ বৃহদণ্ডের মিউকাস স্তরে অবস্থিত গবলেট কোষ মিউকাস ক্ষরণ করবে এবং বৃহদণ্ডের অভ্যন্তরে তোমার ভাগকে পিচ্ছিল করে। তাহলে কি অর্থাৎ বৃহদণ্ডের মিউকাস স্তরে কি থাকতে পারে, গবলেট কোষ থাকতে পারে। ওটা আগেই আমরা পড়ে আসছিলাম, তো এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে আসা হচ্ছে 4 নম্বর পয়েন্টে, যে খাদ্যের আসার অংশ সঞ্চয়। তাহলে এখান থেকে আমরা কিছু পাবো না, আমরা রিং দিয়ে দেবো। তারপর মল উৎপাদন, তো দৈনিক প্রায় 350 গ্রাম মল তরল মন্ডে বৃহদণ্ডে প্রবেশ করতে পারে। তাহলে এই যে আমাদের খাদ্যগুলো যে আমরা তোমার খাই, সেই খাদ্যগুলো পরিপাক হয়ে মলে পরিণত হয় একদম শেষ তোমার কি বৃহদণ্ডের অংশে। তো সেই বৃহদণ্ডের অংশে তোমার কি দৈনিক প্রায় 350 গ্রাম তরল মন্ড বৃহদণ্ডে প্রবেশ করতে পারে। যদি এমসিকিউতে যদি চলে আসে তাহলে আমরা এতটুকু আমরা মুখস্থ করে নেব, যে মন্ড থেকে শোষণের মাধ্যমে 350 গ্রাম থেকে আবার 135 গ্রাম আর্দ্রমল কি উৎপাদন হতে পারে। তাহলে এই পার্টটা সুন্দরভাবে পুরোটাই মুখস্থ করে নেব, যে দৈনন্দিন প্রায় 300 গ্রাম মল মন্ড বৃহদণ্ডে প্রবেশ করে এবং মন্ড থেকে শোষণের মাধ্যমে 135 গ্রাম মল উৎপাদন হতে পারে। বজ্র শোষণ থেকে কিছু পদ দরকার নেই, মলত্যাগটা অল্প একটু পড়তে হবে, যে মলত্যাগটা আসলে কি, অর্থাৎ যে প্রক্রিয়া কি বলছে দেখো, যে প্রক্রিয়ায় তোমার খাদ্যের আপচ্য অংশ মলরূপে দেহের বাইরে নির্গত হয় তাকে বলা হয় মলত্যাগ বা ডিফিনিশন বা ইজেশন প্রক্রিয়া বলা হয়। তাহলে এই পার্টটা সুন্দরভাবে তোমার কি পড়বা, সিকুর জন্য ক এবং ক্ষয়ের জন্য পড়ে নেবা। খাদ্যের আপচ্য অশোষিত এবং দেহের পুষ্টিহীনমূলক বস্তুকে বলা হয় রাফেজ। তাহলে কি এটা আমরা এটাও পড়ে নেব, যে এই রাফেজ বিশেষ প্রক্রিয়ায় মলে পরিণত হয় এবং বৃহদণ্ডের প্রাচীর থেকে খরিত মিউকাস লুব্রিক্যান্ট এর মতো কাজ করতে পারে। লুব্রিক্যান্ট এক ধরনের তরল একটা প্রক্রিয়া বা মল বৃহদণ্ডে কয়েক ঘন্টা জমা থাকতে পারে
এই সময়ের ভিতরে ব্যাকটেরিয়া তোমার সংক্রমণের ফলে বিভিন্ন সালফার ঘটিত গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড উৎপাদন হয় এবং মল দুর্গন্ধ হয়। মলাশয়ের প্রবেশ করলে মলাশয়ের প্রাচীর যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় ডিফিনেশন প্রতিবর্তী ক্রিয়া বলা হয়। ফলে কোলনের পেরিস্টালসিস শুরু হয় এবং মলকে নিচের দিকে ঠেলে দেয় এবং উদর পেশি এবং ডায়াফ্রামের তোমার হচ্ছে কি ঐচ্ছিক পেশি, হ্যাঁ তোমার বলছে ঐচ্ছিক পেশি সংকোচনের ফলে বায়ুনালীর ভিতরে স্প্লিন্টার পেশি শীতল হয় এবং মল বায়ু দেহের বাইরে বেরিয়ে আসে। তো পূর্ণাঙ্গ মানুষ দিনে একবার কিংবা দুবার বা শিশুরা কয়েকবার তোমার মল নিষ্কাশন করতে পারে, ঠিক আছে না। তারপর চলে আসো যে পরিপাক এবং শোষণের মধ্যে পার্থক্য। এটা বক্স যেহেতু দিছি সে বক্সটা তোমার হচ্ছে কি একদম 10 স্টার ইম্পর্টেন্ট তোমার হচ্ছে কি যা তোমার মেইন ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে না, মেইন এক্সামের জন্য হোক, আবার তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম শর্ট কোশ্চেন এমসিকিউর জন্য অনেক ট্রু ফলসের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। কি বলছে পরিপাক এবং শোষণের মধ্যে পার্থক্য আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো ভাইয়ের সঙ্গে কি করবো আমরা সুন্দরভাবে পার্থক্যটা আমরা পড়ে নেব। যে বলছে জটিল এবং অদ্রবণীয় খাদ্যবস্তু যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া ভেঙে সরল ও দ্রবণীয় খাদ্যে পরিণত হওয়াকে কি বলা হয়, যে পরিপাক বলা হয়। আর অপরদিকে শোষণ কি, পরিপাকৃত খাদ্যসার রক্তমল আশিকের মাধ্যমে শোষণ হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় এভাবে তোমার কোশ্চেন দিবে, তোমার ভুল একদম সংখ্যাটা উঠাই দিল এবং বললো নিচের কোন সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, শেষ। আর তোমার মেইন পরীক্ষা এভাবে আসতে পারে যে শর্ট কোশ্চেন বলবে যে পরিপাক প্রক্রিয়া কাকে বলে এবং শোষণ প্রক্রিয়া কাকে বলে, শেষ। এভাবে কোশ্চেন আসতে পারে যে পরিপাক এবং শোষণের মধ্যে পার্থক্য লেখো, তাহলে সুন্দরভাবে দেখিয়ে দিবা। সংগঠন অর্থাৎ মুখ গহ্বর, পাকস্থলী এবং অন্তর গহ্বর সংগঠিত হয় কি সংগঠিত হয়, পরিপাকটা সংগঠিত হয় ডাইজেশন। আর অন্তরে ইলিয়াম এবং জেজুডামে সংগঠিত হয় কি শোষণ হতে পারে। এই প্রক্রিয়া এনজাইমের প্রয়োজন হয়েছে আর এই প্রক্রিয়া কোনো এনজাইমের প্রয়োজন নেই। এটি সক্রিয় প্রক্রিয়া এবং জৈব শক্তি প্রয়োজন হতে পারে। আর এটি নিষ্ক্রিয় প্রক্রিয়া ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে এতে জৈব তোমার শক্তি প্রয়োজন হয় না। অর্থাৎ যা তোমার খাদ্যের যান্ত্রিক এবং রাসায়নিক পরিবর্তন ঘটে আর খাদ্যের কোনো পরিবর্তন সরি এখানে ঘটতে পারে না। তারপর এখানে বলছে পরিপাকের রক্তের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্ট নেই আর এখানে সংশ্লিষ্ট আছে। জাস্ট এই পয়েন্টগুলো সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে না। এই পার্টটা সুন্দরভাবে কি করবা বারবার রিভিশন দিবা। তো রিভিশনের মধ্যে তো আমাদের সুন্দরভাবে থাকতে হবে, ঠিক আছে না। তারপর এই তোমার হচ্ছে কি মানে তোমার ব্যবহারিক ক্ষেত্রে তোমার কিছু পড়তে হবে না, এখান থেকে তোমার কিছু পড়তে হবে না। আমরা জাস্ট খালি এখানে এটা কি করবো স্কিপ করবো, ঠিক আছে না। তোমার যখন প্র্যাকটিক্যাল লাগবে তো প্র্যাকটিক্যাল ওখান থেকে পড়লে হয়ে যাবে, এখান থেকে আমরা কিছু পড়বো না, ঠিক আছে না। এই যে তোমার এই পার্টটা থেকে আমরা এতটুকু পড়বো যে তোমার হচ্ছে কি প্রাচীর অর্থাৎ প্রাচীর 5টি পর্যায়ক্রমিক স্তর নিয়ে গঠিত। সেগুলো স্তরগুলো আমরা মুখস্থ করতে হবে। একটা হচ্ছে সেরোসা, একটা পেশীয় স্তর, একটা সাবমিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা এবং তোমার হচ্ছে মিউকোসা। এটা ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো এই পার্টটা সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেবো, একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না। অর্থাৎ সেরোসা, পেশীয় স্তর, সাবমিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা এবং মিউকোসা এবং হতে পারে। তো এই পার্টটা তোমার এমসিকিউর জন্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর এখানে কোশ্চেন আসতে পারে যে মিউকোসা স্তর থেকে রোগী নামক কতগুলো অভিক্ষেপ থাকতে পারে। তাহলে এভাবে কোশ্চেন আসবে যে রোগী কোথায় থাকতে পারে, একটা জনিতে থাকতে পারে মহিলাদের, আর একটা তোমার সেই পাকস্থলী থাকতে পারে। এই রোগী সেই রোগী না যে মেডিকেলে ভর্তি হবে, এই রোগী পাকস্থলী রোগী, ঠিক আছে না। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলো স্কিপ করবো। এখান থেকে এতটুকু তুমি জানতে পারো যে মিউকোসা তোমার কোথায় থাকতে পারে, পাকস্থলী থাকতে পারে। মাঝে মাঝে তোমার কি তোমার বলে দেয়, ঠিক আছে না, যে তোমার সিকিউতে বলে দেয় যে তোমার কি ক্ষুদ্রান্তে তোমার পোস্ট হচ্ছে দেখো, তাহলে এটা তোমার চিত্রের জন্য ডায়াগ্রামের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো এই ডায়াগ্রামটা সুন্দরভাবে তুমি কি করবা, ডায়াগ্রামটা সুন্দরভাবে তুমি প্র্যাকটিস করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফর সিকিউর জন্য, ঠিক আছে। তারপর এই পার্টটাও এটাও তুমি মুখস্থ করে নিবা, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য তোমার কি এই ফিগারটা ইম্পর্টেন্ট। আমরা সুন্দরভাবে এটা কী করবো, এগুলা সুন্দরভাবে প্র্যাকটিস করবো। এটা ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে না, কিন্তু এই দুটা তোমার চিত্র ওভারঅল চলে আসতে পারে। তো ভাইয়াপুরা আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখলাম, ঠিক আছে না। তো আমরা তোমার কি মানে অতি শীঘ্রই তোমার কি হাবিব ভাইয়া এই অধ্যায়টার জন্য তোমার ক্লাস 5 নিয়ে চলে আসতেছে। তো এই ক্লাস 5-এ আমরা সুন্দরভাবে A to Z আমরা ক্লাসটা আমরা শেষ করে দেবো, আবার রিভিশন দিয়ে দেবো। তো তোমার ওই ক্লাস 5-এ তোমাদের তোমার কি মানে অ্যাটেনশন এবং মনোযোগ তোমার কি ধরে রাখার জন্য তোমার কি একটু রিকোয়েস্ট করবো, ঠিক আছে। কারণ ওই ক্লাসটা একটু তোমার কি লম্বা হতে পারে অথবা শর্টকাটও হতে পারে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ওই ক্লাসটা আমরা সুন্দরভাবে করে নেব। এবং যারা যারা তোমার ক্লাস 1 এবং ক্লাস 2 ক্লাস 3 সুন্দরভাবে করে নাও নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, এসপিসি অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে সার্চ দিলে তোমার প্লেলিস্ট আকারে চলে আসবে। তো সুন্দরভাবে করে নিবা। আর যারা পার্সোনাল বেসে তোমার চলে আসো, তো তারা তো ওয়েবসাইটে তুমি সুন্দরভাবে তোমার লিঙ্কগুলো তোমার দেওয়াই আছে ক্লাসে, তো ওখান থেকে পড়ে নিলে হয়ে যাবে। একটু পর আমি তোমাদের তোমার এক্সাম লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো এক্সাম লিঙ্ক
ওখানে তোমার পড়ে রিভিশন দিয়ে এক্সামটা তোমার দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওভারঅল তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সুন্দরভাবে পড়াশোনা করব এবং তোমার টাইম ওয়েস্ট করব না, এবং নিজের শরীরের প্রতি আমরা যত্নশীল হব, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবা যেন আমি সুস্থ থাকতে পারি, তোমাদের সিলেবাসটা অতি তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, ঠিক আছে। তো ওভারঅল তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভাইয়াপুরা আজকে টাটা। তোমার আছে কি কোন এক নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।